সেই কাজটা একদম রিসেন্ট ফাইল গুলা কোথায় এখানে শো করে। ঠিক আছে, দেখেন আমার গত ক্লাস আমি যেটা করছিলাম সেই জিনিসটাকে এখানে শো করতেছে। তো এই জায়গায় যেহেতু শো করতেছে, আমাকে ওপেন করার জন্য কি আমার ওই ফোল্ডার আর যেতে হবে না, এখান থেকে আমি ওপেন করতে যে রিসেন্টে যেগুলো শো করবো ওখান থেকে আমি এটা ওপেন করলে ওই ফাইলটা ওপেন হবে, তাই না? এখানে ক্লিক রিসেন্ট ফাইল কাজ করলে এটা এখানে শো করবে। যদি এখানে না থাকে রিসেন্টে, তাহলে কি করতে হবে, এই যে ওপেনে ক্লিক করতে হবে, জানা আমার এখানে তো অলরেডি আছে। তখন আমরা নিউ করবো না, কেন আমরা আগের ফাইলটা ওপেন করতে চাচ্ছি, তাহলে ওপেনে ক্লিক করবেন। তখন ওপেনে ক্লিক করে ওই ফাইলটা যে ফোল্ডারে আছে সেখানে খুঁজতে, যেমন আমার দিস পিসি এখানে লোকাল ডিতে রাখছিলাম ইঞ্জিনিয়ার আমির আদনান ফোল্ডার অটোক্যাড 38 সি 381 এই নামে আমি সেভ করছি, এখান থেকে আমি ওপেন করতে হবে, তাই না? তো অনেক পদ্ধতিতে ওপেন করা যাবে, অথবা সরাসরি ওই ফোল্ডার গিয়েও কি ওপেন করা যাবে। যদি আপনি বুঝিয়া করেন ভিডিওটা দিয়ে দিব আপনাকে, ওটা দেখিয়ে করবেন। তারপরও কাজ শুরু করার সময় অবশ্যই আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে কি ইউনিট সেট করতে হবে, তাই না? আমরা যদি আপনাকে যে ফাইলটা দিচ্ছি সেই ফাইল অলরেডি আমাদের ইউনিট সেট করা আছে, তাহলে ইউনিট সেট করার জন্য শর্টকাট কি বলছিলাম, ইউএন লিখে এন্টার করা। আপনিও করেন, ইউএন লিখে এন্টার করবেন, বুঝছেন? করার পরে এই যে ডায়লগ বক্স আসছে না, এটা আসছে ইউএন লিখে এন্টার দিতে হবে। এই যে ড্রয়িং ইউনিটস, তো এখানের মধ্যে আমরা বলছিলাম যদি ফিট ইঞ্চিতে কাজ করতে চাই তাহলে আর্কিটেকচারাল অথবা ইঞ্জিনিয়ারিং এই দুটো যে কোনো একটা সেট করব। আর ফিট এবং ইঞ্চি ছাড়া অন্যগুলো সেট করতে হলে ডেসিমাল অথবা ফ্র্যাকশনাল। তাহলে দুটার মধ্যে পার্থক্য দেখেছিলাম, ডেসিমাল মানে হচ্ছে দশমিক আকারে ভ্যালু করবে, আর ফ্র্যাকশনাল মানে ভগ্নাংশ আকারে। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং হচ্ছে দশমিক আকারে আর আর্কিটেকচার হচ্ছে ফ্র্যাকশনাল আকারে। ঠিক আছে, সায়েন্টিফিকটা আমরা যেমন ইউজ করি, সায়েন্টিফিকটা হচ্ছে যে আমরা যখন অনেক বড় কাজ করি 10 টু দি পাওয়ার 5 10 টু দি পাওয়ার -5 এরকম ভ্যালু আসবে, তখন এটা সায়েন্টিফিক দিয়াতে যায়, তখন এই 10 টু দি পাওয়ার এসে ই হিসেবে দেখায়। ঠিক আছে, যেন আমি এই কথাটা বলি না, এটা এখানে যদি ক্লিক করে সায়েন্টিফিকে দেখেন এখানে ভ্যালুটা কি আকারে দেখাচ্ছে, ই টু ই, এই মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 10 পাওয়ার। এটা তো আমরা তো ইয়েতে কাজ করব না, এখানে বলছিলাম কি তাহলে আমরা ফিট ইঞ্চিতে কাজ করব, তাহলে আর্কিটেকচারাল করব অথবা ইঞ্জিনিয়ারিং করব। ঠিক আছে, তো আর্কিটেকচার আমি আপাতত সেট করাই নাই, কারণ আমরা ইঞ্জিনিয়ারিং যে কোর্স আর্কিটেকচার হলে আপনাকে ফ্র্যাকশনটা প্রিসিশনটা একটু বুঝতে হবে। তো আমি প্রিসিশনের ব্যাপারে ডাইমেনশন ক্লাসে বুঝাবো, সেজন্য এখন বোঝাচ্ছি না, জন্য বললাম আমরা এখানে কোনটা সেট করবো, আপাতত ইঞ্জিনিয়ারিং সেট করব। ঠিক আছে, তাহলে ইঞ্জিনিয়ারিং এর মধ্যে এটা কি ফিট ইঞ্চিতে কাজ করবে, আর এটা প্রিসিশন দিব আমরা দশমিক আকারে, তাই না? তাহলে দশমিকের কয় ঘর রাখতে বলছিলাম, 2 ঘর। আর যখন ফিট ইঞ্চিতে কাজ করবে তখন এখানে কি থাকবে, এখানে ইঞ্চি রাখবো। ইউনিট টু স্কেল ইনসার্টেড কন্টেন্ট, এটা ইঞ্চি রাখবো। ঠিক আছে, এই তিনটা জিনিস আমি সেট করছিলাম, আর অন্যান্য গুলা যেভাবে ছিল সেভাবে রেখে দিয়েছিলাম, তাই না? এটা হচ্ছে আমার ইউনিট সেট করার একটা অপশন। ওকে, মানে অপশন আমরা ইউনিট সেট করলাম। ওকে, এরপরে কি বলছিলাম, আমরা যদি নতুন কোনো ফাইল ওপেন করেন তখন ওটাতে লিমিট সেট করার কথা বলছিলাম। ঠিক আছে, ইউনিট সেট করবেন, তারপরে লিমিট একটা সীমা নির্ধারণ করে দিতে বলছিলাম, যাতে আপনার কাজ করতে সুবিধা হয়, কারণ এটা একটা ইনফিনিটি স্পেস, এর মধ্যে আপনি বেশি জুম ইন জুম আউট করলে মাউসের চাকাটা যদি ঘোরাও করে নিচে নেন জুম ইন জুম আউট হয়, এই যে জুম ইন জুম আউট হচ্ছে চাকাটা মাউসের। ঠিক আছে, তো এটা বেশি দিকে বেশি কি করবেন না, নাড়াচাড়া করতে আমি নিষেধ করছি। তো এখানে এরকম হতে পারে অনেক বেশি জুম আউট হয়ে যেতে পারে, তো তার কারণে আমরা কি বলছি, এটা একটা লিমিট সেট করে দিলে আপনার ছোট ছোট কাজ যতটুকু এলাকায় কাজ করতে হবে অতটুকু এলাকা আপনার স্ক্রিনের মধ্যে থাকলে আপনার কাজ করতে কি হয়, সুবিধা হয়। সেজন্য আমরা লিমিট সেট করতে বলছিলাম। লিমিট সেট করার জন্য কি করতে হবে, এল 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 আই এল আই এম, এল আই না, এল হচ্ছে লাইনের শর্টকাট, এল আই হচ্ছে লিস্টের শর্টকাট, এল আই এম পর্যন্ত লিখতে হবে লিমিটে যেতে হইলে। ঠিক আছে, কারণ এখানে শর্টকাট গুলা কি করা আছে, ওর মেমোরিতে দেওয়া আছে। এল হচ্ছে লাইনের শর্টকাট, এল আই হচ্ছে লিস্টের শর্টকাট, এল আই এম। আর অনেকে লিমিটস পুরাটা লেখে, কিন্তু এল আই এম লিখলে তো লিমিটস ধরে নেয় আর কি। এখানে আর এল আই এম দিয়ে প্রথমে যেখানে লিমিটসটা চলে আসছে, তো সে প্রথম যেটা থাকে সেটাকে সে অ্যাকসেপ্ট করে নেয়। এন্টার করলাম, ঠিক আছে না? এল আই এম লিখে এন্টার করার পর এখানে কি দিতে হয়, লোয়ার লেফট কর্নার। লোয়ার লেফট কর্নারটা আমরা কি বলছিলাম, এখানে যেহেতু 0 0 থাকে মূল বিন্দুটাকে আমরা অ্যাকসেপ্ট করে নেওয়ার জন্য বলছিলাম
অটোক্যাডেও ডিফল্ট অবস্থায় সেটাই থাকে। তো এই ক্ষেত্রে আমি বলছিলাম কোনো কিছু দিতে হবে না, এখানে 00 থাকলে জাস্ট কি করবেন, 00 থাকলে কি করবেন, এখানে এন্টার দিয়ে দিবেন। মানে কোথায়, মানে উপরে, এখানে উপরে হয়তো আপনি গত ক্লাসে দিয়ে দিচ্ছেন, এটা আপনি ওখানে দিয়ে দিচ্ছেন, তাহলে এখন আপনার 2 ফিট চলে আসছে। বা তাহলে আপনাকে এখানে করতে হবে কি, আপনি চাচ্ছেন যে আপনার এটা ওটা থাকলেও সমস্যা নাই, তার মানে সে কি করবে, এটা আমি একটু দিয়ে বুঝাই। এটা অ্যাকচুয়ালি আমরা বলছি কি 00 হইলে কি হবে, এই যে মূল বিন্দু থেকে সে এলাকাটা কাউন্ট করবে, এই যে এখানে মূল বিন্দু, তাই না, এখান থেকে সে এলাকাটা কাউন্ট করবে। আর আপনি যদি বলেন যে লোয়ার লেফট কর্নার হচ্ছে আপনার 24 ইঞ্চি বাই 24 ইঞ্চি, তাহলে সে কি করবে, এই যে লোয়ার লেফট কর্নারটা 00 তে নামিয়ে 24 যেখানে আছে সেখান থেকে শুরু করবে। ঠিক আছে, এটা তার জন্য ওটাও লিমিট হয়ে যাবে, এটা কোনো ইস্যু না। কিন্তু আমরা সাধারণত কি বলি, লিমিট সেট করার সময় 00টা দিতে চাই না, তার মেমোরিতে থাকে, সেজন্য আমি ওখানে এন্টার দিয়ে দিতে বলছিলাম। তাহলে আমার 00 বিন্দু থেকে সে কি হবে, শুরু করে, এটা হচ্ছে ফ্যাক্ট। তো লোয়ার লেফট কর্নার যে 00 হইতে হবে সেটা অনেক ম্যান্ডেটরি না, সেটা অন্য কোনো এক জায়গায় হইতে পারে, ওখান থেকে সে 200 ফিট 300 ফিট কাউন্ট করে আর কি। ঠিক আছে, তাহলে এখানে আমরা বলছিলাম কি LIM লিখে এন্টার করব, আর এখানে যদি 00 থাকে 00 থাকলে এন্টার করবেন, আর 00 না থাকলে কি করবেন, এখানে 0 লিখবেন, ট্যাব 0। ঠিক আছে, তার মানে কি আমার আছে, তারপরে যদি বলছেন আপনার 00 নাই, সেজন্য 00 আপনি ওখানেও লিখতে পারেন, আমরা ডাইনামিক ইনপুট মোডে লিখতেছি 0, তারপর 0 এর ট্যাগ 0 তে আসলাম, তাই না, আর y তে আসলাম, x এবং y এন্টার দিলাম। ঠিক আছে, এখন দেখেন আমরা গত ক্লাসে এই ফাইলটা আমি সেভ করছিলাম আপার রাইট কর্নার 300 ফিট বা 200 ফিট, তার মেমোরিতে কিন্তু আছে এটা। এখন আমি যদি বলি যে আমি নতুন কোনো ভ্যালু দিতে চাই, তাহলে আমার নতুন ভ্যালু দিতে হবে, আর যদি বলে যে না আমার এটাই ঠিক আছে, তাহলে আমি এন্টার দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আমি নতুন করে দিচ্ছি, আবার জাস্ট বোঝার সুবিধা। এখানে এটা চেঞ্জ করলে কোনো অসুবিধা নাই, কারণ সেই লিমিট এলাকাটা একটু বড় করে নিবে। আপনি এখন দিচ্ছেন 300 200, পরবর্তীতে এসে ওখানে দিচ্ছেন 500 500, তাতে আপনার ড্রয়িং এর কোনো ইফেক্ট করবে না। ইফেক্ট করবে কোথায়, হ্যাঁ, আপনার স্ক্রিনটা অতটুকু ছোট হয়ে আসবে, মানে স্ক্রিনের মধ্যে 500 500 দেখা যাবে, এটা হচ্ছে ডিফারেন্স। ঠিক আছে, আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, 500 ফিট 300 দিলাম এটা। ঠিক আছে, এন্টার দিলাম। তো লিমিট সেট করার পরের কাজ কি করতে হবে, লিমিট সেট করলাম, এখন লিমিট সেট করলাম আপার লাইট লোয়ার লেফট কর্নার দিলাম আপার, হ্যাঁ, জুম অল করতে হবে জেড এন্টার, কেন, কারণ আমি যেটা লিমিট সেট করেছি এটা আমার স্ক্রিনের মধ্যে আনতে হয়, আনার জন্য জেড এন্টার, এটা আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন, আমি 500 আর 300 দিচ্ছি আর কি, জেড এন্টার এ এন্টার। ওকে, এখন এই যে আমার লিমিটটা যে আমি সেট করছি, দেখছেন আমার এখন ওই যে 00 বিন্দুটা ভেতরে আসছে, নিচের দিকে চলে আসছে, তাই না, তার মানে ওখান থেকে সে এখানে এই পর্যন্ত 300 ফিট নিচে। ঠিক আছে, তো এটা একটা ফ্যাক্ট। তো আমার এখানে না করে আমি এটাকে জুম ইন জুম আউট করে একটু আমার মিডলে রাখবো। জাস্ট লিমিট সেট করাটা তেমন বেশি গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার না, আমি গ্রিডটা অফ করে দিলাম। ওকে, আচ্ছা আমরা তাহলে নেক্সট শুরু করি। আমরা গত ক্লাসে একটা কমান্ড শিখছিলাম, সেটা হচ্ছে কি অফসেট কমান্ড, তাই না। অফসেট কমান্ড কি করে, একটা অবজেক্টকে একটা নির্দিষ্ট দূরত্বে আরেকটা তৈরি করে, তাই না। তো এই অফসেট কমান্ড ইউজ করে আমি যখন কাজ করছিলাম, আমরা ফাইলটাতে আমি যে প্রজেক্টটা আপনাদের এখানের মধ্যে আমি প্রথমে 330 ফিট বা 50 ফিটের একটা জায়গা নিয়েছিলাম, তারপর বাউন্ডারি এর জন্য 5 ইঞ্চি বাইরের দিকে অফসেট করছিলাম, এরপর বলছিলাম আমরা এখানে 2 ফিট করে জায়গা ছেড়ে দিব। তো এই 2 ফিট করে জায়গা ছেড়ে দেওয়ার জন্য আমরা কি করছিলাম, অফসেট করছিলাম, এই যে 2 লাস্ট ক্লাস, এটা হচ্ছে বাউন্ডারির জন্য 5 ইঞ্চি, আর যতটুকু ছেড়ে দিব এটার জন্য 2 ফিট করে। ওকে, এখানে এটার ক্ষেত্রে আমি তিন দিকের লাইনগুলোকে অফসেট করছিলাম, এই দিকেরটা অফসেট করি নাই। কেন করি নাই, কারণ আমার ওই অ্যাকচুয়াল সামনের দিকে আমি কোনো, যেহেতু ফার্স্ট ফ্লোর মানে উপরের তলা, এখানে আমরা উপরে গিয়ে ব্যালকনিটা বের করছি একদম বাউন্ডারি পর্যন্ত, সে কারণে এদিকে আমি অফসেট করি নাই। কিন্তু যখনই আমি এখানে অফসেট করছিলাম, আমি একটু ডিলিট করে আবার দেখাচ্ছি, বাউন্ডারি থেকে কত ফিট ছাড়বো বলছিলাম, 2 ফিট। তাহলে অফসেট কমান্ডের শর্টকাট কি, ও এন্টার, ও লিখলে কি অফসেট বুঝে যাবে, ও। তাহলে প্রথম অফসেট ডিসটেন্স দিতে হয়, তাই না, অটোক্যাডে অফসেটের ডিসটেন্স দিতে হবে। তাই আমি বলছিলাম কত ফিট করে, 2 ফিট করে, তিন দিকে 2 ফিট, কিন্তু সামনের দিকে আমার 2 ফিটের দরকার ছিল না। তারপরও যেহেতু এখানে আমি 2 ফিটের জায়গায় মানে 2 ফিট মানে 24 লিখে এন্টার করলাম আর কি। ঠিক আছে, এন্টার করলাম। এরপর
আমি এই যে রেক্টেঙ্গেলটা কোন কমান্ড দিয়ে আঁকছিলাম মনে আছে তো? 2 নাম্বারটা আঁকছিলাম কোনটা দিয়ে? পলিলাইন দিয়ে, পলিগন না, পলিলাইন, এই যে এটা দিয়ে। আর 3 নাম্বারটা আঁকছিলাম রেক্টেঙ্গেল দিয়ে, তাই না? তাহলে বলছিলাম যখন পলিলাইন দিয়ে আঁকবো আর রেক্টেঙ্গেল দিয়ে আঁকবো, তারা কি হয়ে যাবে? একটা অবজেক্ট হয়ে যাবে, পলিলাইন হয়ে যাবে। পলিলাইন মানে একসাথে অনেকগুলো লাইন। তো এখানে যখন আমি একটার উপর ক্লিক করতেছি, অ্যাকচুয়ালি 4টা লাইনই সিলেক্ট হয়ে যাচ্ছে, এবং 4টা লাইনই একসাথে কি হয়ে যাচ্ছে? অফসেট হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটা একটা সহজ পদ্ধতি, কিন্তু আমার এইদিকে কিন্তু অফসেট করার দরকার ছিল না, তারা যদি কানেক্টেড আছে অফসেট হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, খুব সমস্যা নাই। এখন আমি এইটাকে অন্যভাবে করব পরে, ঠিক আছে? এটা থাকুক। দেখেন এখানে আমার দরকার ছিল 3 পাশে, আমার হয়ে যাচ্ছে কয় পাশে? 4 পাশে। এখন এরা তো একটা অবজেক্ট হয়ে আছে, কানেক্টেড হয়ে আছে, তো আমার দরকার হইতে পারে যে এমন দরকার এখন যে আমার তাদেরকে ভেঙে ফেলা দরকার, আলাদা আলাদা করা দরকার। 4টা আমার একসাথে অফসেট হোক, সেটা আমার দরকার নাই। পরবর্তীতে আমার এগুলা লাগবে, আলাদা আলাদা লাইন হইতে হবে। তাহলে আমাকে এখন কি করতে হবে? এই অবজেক্ট যেহেতু 4টা অবজেক্ট যেহেতু একসাথে কানেক্টেড আছে, তাদেরকে কি করে ফেলতে হবে? আলাদা করতে হবে। আলাদা করার একটা কমান্ড আছে, সেটা হচ্ছে এক্সপ্লোড কমান্ড। এই যে মডিফাই টুলবারের এই কমান্ডটা এক্সপ্লোড মানে ওই যে আমরা বলি না যে এক্সপ্লোড করা, বোমা এক্সপ্লোশন, ভেঙে ওই রকম, এটার জন্য এখানে এক্সপ্লোড বলছে আর কি। তাহলে এটা শর্টকাট কি? এক্স, অনলি এক্স, ইএক্স না। ইএক্স হচ্ছে কিসের শর্টকাট? তার মনে আছে দেখি বলো? এক্সটেন্ডেড শর্টকাট, তাই না? এটা হচ্ছে অনলি এক্স, ঠিক আছে? তাহলে এক্সপ্লোড আমরা কি করতে পারি? এক্সপ্লোড করতে হবে। আমি এটা যেহেতু করে ফেলছি, এটাকে ভাঙবো। এখন দেখেন আমরা সবগুলাকে একসাথে ভাঙতে পারি। এখানে আমার সবগুলা পলিলাইন না, হ্যাঁ? আমি চাচ্ছি সবগুলা ভেঙে ফেলবো, তাও একসাথে করতে পারি। সব সিলেক্ট করলাম, এইগুলা সব সিলেক্ট করলাম। আচ্ছা, সিলেকশনটা একটু শিখি সবাই একটু। আমরা সিলেকশন নিয়ে কথাবার্তা বলি নাই, একটু সিলেকশন শিখে যায় আগে। দেন অটোক্যাডে অনেক প্রকারের সিলেক্ট করা যায়, তার মধ্যে আমরা গত ক্লাসে দেখছিলাম যে অবজেক্টটাকে সিলেক্ট করবো তার উপরে সে ক্লিক করা। এটা হচ্ছে একদম সবচেয়ে বেসিক লেভেলের সিলেকশন পদ্ধতি। 2 নাম্বার সিলেকশন আমরা বলি, সেটা হচ্ছে সিলেকশন বক্স বা সিলেকশন উইন্ডো। সেটা কি? দেন আমি যখন এই মাউসটা এখানে এনে ক্লিক করলাম, ক্লিক করে মাউসটা ক্লিক করে ছেড়ে দিছি আমি, এরপরে মাউসটাকে এদিকে আনতেছি, ছেড়ে দিছি, ঠিক আছে? কেউ যদি মাউস ক্লিক করে ধরে রাখেন, সেটা এরকম হয়ে যাবে, মানে কি, মানে ইরেগুলার শেপ আসবে, ঠিক আছে? তো আমি কি বলছি? আমি মাউসে ক্লিক করে মাউসের ক্লিকটা ছেড়ে দিয়ে তারপর আনতেছি, এটা একটা বক্সের মতো আসছে, তাই না? বক্সের কালারটা কিরকম আসছে? নীল কালার। তো আমরা নীল কালার না বলে এটা আমরা বলি যে আমি যখন ক্লিক করছি, ক্লিক করে ডানে আসছি, ঠিক আছে? কোন দিকে আসছে? ডানে আসছি আর কি। ডানে আসলে এই জন্য বলে এটাকে রাইট সিলেকশন বক্স, মানে আমি সিলেক্ট করতেছি কোন দিকে এসে? রাইটে এনে। তো অথবা আমরা ব্লু সিলেকশন বক্স অনেকে বলে, কালারটা কিন্তু চেঞ্জ করা যায়, সেজন্য আমি এটা না বলে যখন ক্লিক করে আমি মাউস ডানে আনতেছি, তাকে আমরা বলছি রাইট সিলেকশন বক্স। রাইট সিলেকশন বক্স কি করবে? এই বক্সের মধ্যে কোন একটা অবজেক্ট সম্পূর্ণরূপে যদি ইন করে, তখনই তাকে কি করবে? সিলেক্ট করবে। যেমন সাপোজ আমার এই বক্সটা এতটুকুতে আসছে, ঠিক আছে? তাহলে সে কাকে কাকে সিলেক্ট করবে? এই যে এখানে যা যা অবজেক্ট আছে সব ওই বক্সের মধ্যে আছে, এখানে যা আছে সব বক্সের মধ্যে ঢুকছে, এখানে যে অবজেক্ট গুলো আছে, এখানে অবজেক্ট গুলা কি সবগুলা কি ভিতরে ঢুকছে? ঢুকে না। আরেকটা জিনিস খেয়াল আছে, আমরা বলছিলাম এগুলো রেক্টেঙ্গেল দিয়ে আসছি, তাহলে রেক্টেঙ্গেল দিয়ে আঁকলে 4টা লাইন, কয়টা অবজেক্ট? একটা অবজেক্ট। তাহলে এই যেখানে যতগুলা লাইন, যতগুলা রেক্টেঙ্গেল আছে, প্রত্যেকটা রেক্টেঙ্গেল তো বক্সের বাইরে আছে, তাই না? তার মানে ওই অবজেক্ট গুলা পুরাপুরি কোনো অবজেক্ট ভিতরে ঢুকে নাই, তাই না? তাহলে সে কাকে কাকে সিলেক্ট করবে? শুধুমাত্র যারা ওই বক্সের মধ্যে। এখন এসে আমি আরেকটা ক্লিক করলাম, তাহলে কাকে সিলেক্ট করছে? ওই বক্সের মধ্যে যে অবজেক্ট গুলো সম্পূর্ণরূপে ইন করছে তাদের সিলেক্ট করবে। ক্লিয়ার? রাইট সিলেকশন বক্সের ব্যাপারটা বুঝছেন? আচ্ছা, এটা যদি আমি সবগুলো সিলেক্ট করতে চাইতাম, তাহলে কি করতাম? ক্লিক করে সবগুলা কামতে হইতো, ঠিক আছে? তাহলে সবগুলা সিলেক্ট করতে। ওকে, আচ্ছা, আরেকটা পদ্ধতি আছে সিলেকশন বক্সের, সেটা হচ্ছে লেফট সিলেকশন বক্স। এখন আমি এদিকে ক্লিক করছি, এখন কালারটা কি আসছে? ব্লু আসছে। এটা হচ্ছে আমরা বলছি লেফট সিলেকশন বক্স। এখন আমি সেম প্রসেস একটু উল্টা দিকে করতেছি আর কি। দেন এখন কি করছি? এই অবজেক্ট গুলা ওই গ্রিন বক্সের মধ্যে সম্পূর্ণরূপে ঢুকছে, আর এখানকার অবজেক্ট গুলা সম্পূর্ণরূপে ঢুকে নাই। এটা কিন্তু লাইন কমান্ড দিয়ে মনে আছে তো? তাহলে এরা আলাদা আলাদা অবজেক্ট, তার মানে এই লাইনগুলো কিন্তু আলাদা, তাই না? কিন্তু
এই যে এখানের মধ্যে আমি কি করছি, এই ভার্টিক্যাল লাইনগুলো সম্পূর্ণরূপে ঢুকছে বক্সের মধ্যে, কিন্তু এই লাইনগুলো কি সম্পূর্ণরূপে ঢুকেছে? ঢুকে নেই, জাস্ট আরেকটু কমাই নিয়ে আসে আমি এতটুকুতে। তাইলে ওই হরিজন্টাল লাইনগুলোকে সে টাচ করছে, সম্পূর্ণরূপে কি করে নাই, বক্সের মধ্যে ইন করে নাই। আমি এই অবস্থায় ক্লিক করলাম, তাহলে সে কি করছে, যে অবজেক্ট গুলা সম্পূর্ণরূপে বক্সের মধ্যে আছে তাদেরকে তো সিলেক্ট করবে, সাথে সাথে যাদেরকে সামান্য করে টাচ করবে তাদেরকে এসে সিলেক্ট করবে। ঠিক আছে, তাহলে লেফট সিলেকশন বক্সের এই সিলেকশন পদ্ধতিটা হচ্ছে ওই বক্সের সামান্য অংশ যদি কোন একটা অবজেক্টকে টাচ করে তাহলে সে ওই অবজেক্টকে কি করে ফেলবে, সিলেক্ট করে ফেলবে। ক্লিয়ার? দেন একটু আমি এখন দেখাই, এই 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 যে এখান থেকে এসে আমি বক্সটা এতটুকু টানলাম, তাই না? এখন সে কাকে কাকে সিলেক্ট করবে, সবগুলাকে, কারণ তারা একটা অবজেক্ট, তাই না? ওই যে আলাদা আলাদা রেক্টেঙ্গেল কিন্তু অবজেক্ট একটা, তাহলে প্রত্যেকটাকে সামান্য সামান্য করে কি করছে, আমি টাচ করছি, তাহলে টাচ এসে ক্লিক করলাম, তাহলে কি করে গেছে। ঠিক আছে, তো এই সিলেকশন পদ্ধতিতে কোনটা আপনি কাজে লাগাবেন সেটা আপনার কাজের উপর নির্ভর করবে। কিছু কিছু ক্ষেত্রে কোন অবজেক্টকে সম্পূর্ণরূপে এনে সিলেক্ট করতে হচ্ছে, হয়তো অন্য কোনো অবজেক্ট আছে লম্বা, ওটা যাতে সিলেক্ট না হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে হতে পারে কি, আপনি খুব তাড়াতাড়ি সিলেক্ট করতে যাচ্ছেন, একটু করে টাচ করলে সিলেক্ট হয়ে যাচ্ছে, আপনি যদি পুরো বক্স আনতে চান অন্য অবজেক্ট সিলেক্ট হয়ে যাওয়ার পসিবিলিটি আছে, তখন টাচ করলে সিলেক্ট হলে তখন কি আমরা এই পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি, তাই না? যেমন এখানে আমি অ্যাপ্লাই করতে পারতেছি, আমার পুরো নাইনে এই দুইটাকে সিলেক্ট করতে পারতেছি, তাই না, খুব ইজিলি। আমার যদি এটাকে এই দুটাকে পুরো বক্সের মধ্যে ঢুকাইতে হইতো তাহলে ভিতরটাও সিলেক্ট হয়ে যাবে, তাই না? তো এই পদ্ধতি হচ্ছে কি, একটা হচ্ছে অবজেক্টকে সম্পূর্ণরূপে বক্সের মধ্যে ঢোকানো, ব্লু অথবা রাইট সিলেকশন বক্স। এখন কাকে কাকে সিলেক্ট করবে সে, উপরের লাইনগুলো সবগুলাকে করবে, কেন ওরা আলাদা আলাদা অবজেক্ট। ঠিক আছে, দেখেন আলাদা আলাদা অবজেক্ট ওগুলাকে সিলেক্ট করছে, কিন্তু এখানে কি করবে, এখানে কাকে সিলেক্ট করবে, হ্যাঁ এখানে কাকে কাকে সিলেক্ট করবে বলেন, কাউকে করবে না, কেন? কারণ এরা তো সবগুলাই একটা অবজেক্ট, এই যে পুরাটা মিলে একটা অবজেক্ট, তাহলে এই সিলেকশন বক্সের সিলেকশন পদ্ধতিটা কি, অবজেক্ট পুরো ঢুকাইতে হবে, টাচ করলে সিলেক্ট করবে না, তাহলে কাউকে সিলেক্ট করবে না। দেন এই যে ক্লিক করলাম, কাউকে সিলেক্ট করবে না, কিন্তু আমি যদি এদিক থেকে আসতাম তাহলে টাচ করলে সিলেক্ট করবে। ঠিক আছে, ও এটা বুঝতে হবে এখন অবজেক্টটা একসাথে আছে নাকি আলাদা আছে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা বলছি সিলেকশনের তিনটা পদ্ধতি আমরা শিখলাম, একটা হচ্ছে ক্লিক করে সিলেক্ট করা, একটা হচ্ছে রাইট সিলেকশন বক্স, আর একটা হচ্ছে লেফট সিলেকশন বক্স। ঠিক আছে, তিনটা এখন কোনটা কখন কাজে লাগাবেন এটা আপনার কাজের উপর নির্ভর করবে। যে বললাম আপনি কিছু কিছু ক্ষেত্রে টাচ করে সিলেক্ট করার সুবিধা, তখন ওইভাবে করবেন। আচ্ছা, এখন আরো কিছু সিলেকশন পদ্ধতি আছে, এগুলো অ্যাডভান্স লেভেল আমরা শিখবো। এখন আমি বলছিলাম কি, এদেরকে আমি সিলেক্ট করলাম, আমি এখন ডিলিট করতে চাই। আমরা প্রথমে কমান্ড শিখতে চাই একটা ডিলিট করা, কিভাবে কোন একটা অবজেক্টকে ডিলিট করব। ডিলিট করার জন্য অটোমেটিক একটা কমান্ড আছে, যে ইরেজ। ঠিক আছে, ইরেজ এখানে ক্লিক করলে সে ইরেজ হয়ে যাবে। ঠিক আছে, এখন আমি ইরেজ করে ফেলছি, এখন ভুল মনে হলে যে না, যে জিনিসটা ইরেজ করে ফেলছি তার কিছু অংশ আমার ভুলে অন্য কিছু ইরেজ হয়ে গেছে, আমার আবার ওগুলাকে ব্যাক করা দরকার, আনডু করতে হয়, তাই না? আনডুর শর্টকাট হচ্ছে কন্ট্রোল জেড। ঠিক আছে, কন্ট্রোল প্লাস জেড, এটা সবকিছুর জন্য সেম। এখানে এই যে অ্যারোটা আছে দেখেন, এই যে উপরে অ্যারো আছে কুইক অ্যাক্সেস টুলবারে, এটা হচ্ছে আনডু, এটা হচ্ছে রিডো। রিডো মানে কি, আনডু করার পরে রিডো হয়। রিডো সবসময় অ্যাক্টিভ হবে না, রিডো কখন অ্যাক্টিভ হবে, যখন একবার আনডু করবেন, তাই না? যে আমি একবার আনডু করছি, এখন রিডো হবে। এটা কন্ট্রোল ওয়াই, যদিও কন্ট্রোল চেপে ওয়াই চাপাটা টাফ, আমরা রিডো খুব কম করি, তাই না? আনডু করছি তো ভুল হয়েছে দেখি, আবার রিডো সাধারণত খুব কম করি। কন্ট্রোল ওয়াই চাপলে রিডো হয়। তাহলে কন্ট্রোল জেড হচ্ছে কিসের শর্টকাট, আনডু শর্টকাট। ভুলে কখন আপনি ভুলে হারিয়ে গেছেন, কোনো কাজ করে ফেলছেন, পরে আবার পিছনে ব্যাক যাওয়া দরকার, তখন আপনি কি করবেন, আনডু করবেন, কন্ট্রোল জেড। ওকে, আচ্ছা, তাহলে ইরেজের ব্যাপারটা আমরা বলছি কি, ইরেজের শর্টকাট হচ্ছে ই, ইরেজ কমান্ডের শর্টকাট হচ্ছে কি ই। মডিফাই টুলবারের ব্যাপার একটা জিনিস খেয়াল করেন, আমরা মডিফাই টুলবারের কাজটা প্রথমে অবজেক্ট সিলেক্ট করে তারপর কমান্ডে ঢুকতে পারি। যেমন ইরেজ কমান্ডের শর্টকাট কি বলছে, ই, এই যে ই লিখে এন্টার করলাম, তাহলে সে ইরেজ করে ফেলছে, তাই না? আমি কন্ট্রোল জেড দিলাম। আবার কিন্তু যদি আপনি আগে কমান্ডে ঢুকেন, সিলেক্ট করার আগে কমান্ডে ঢুকছেন, এগুলা খুব বেসিক জিনিস, আমি তারপরে খুব ডিটেইলসে বুঝাচ্ছি। ইরেজ কমান্ডে ঢুকলাম, ঢোকার পরে কোনো একটা মডিফাই, এই যে মডিফাই টুলবারে যখনই ঢুকবেন, মডিফাই মানে কি, পরিবর্তন করতে চাই,
কাকে পরিবর্তন করতে চাই, অবশ্যই কোন একটা অবজেক্টকে পরিবর্তন করতে চাই, তাহলে সে বলবে মডিফাই টুলবারে ঢোকার পরে কি বলবে, কাকে মডিফাই করতে চান তাকে সিলেক্ট করো। আগে করছিলাম যে সিলেক্ট করে ঢুকছিলাম, সেজন্য আমাকে সিলেক্টের কথা বলে না, কেন আমি আগেই সিলেক্ট করে কমান্ডে ঢুকছি। কিন্তু আপনি যদি আগে কমান্ডে ঢুকেন তাহলে কি করতে হবে, অবজেক্ট সিলেক্ট করতে হবে প্রথমে। এই যে সিলেক্ট করলাম, ঠিক আছে, দেন সিলেক্ট করার পরে সিলেক্ট হয়েছে, আমার ইরেজ হয়েছে আর ঝাপসা দেখা যাচ্ছে, তার মানে কাজ শেষ করে নাই। সে বোঝাচ্ছে আমি ইরেজ কমান্ডে ঢুকছিলাম, তার মধ্যে এদেরকে ইরেজ করার জন্য সিলেক্ট করছি, তো এটাকে অ্যাক্টিভ করবে তখন সে এন্টার দিলে, তাই না? ঠিক আছে, তো এই জন্য আমরা অনেক সময় দেখবেন মডিফাই টুলবারের কাজ করতে গিয়ে মডিফাই কমান্ডে না ঢুকে আগে অবজেক্ট সিলেক্ট করে ফেলতেছি। তাহলে অবজেক্ট সিলেক্ট করে ফেললে কি হবে, আপনাকে আর সিলেক্ট করার অপশন দিবে না। কিন্তু যেমন আমি এখন কপি কমান্ডে, এই যে কপি কমান্ডে ঢুকতেছি, তাহলে আমাকে আর কি করতেছে না, সিলেক্ট করার অপশন দিবে না। ঠিক আছে, তাহলে দুটোই আপনি করতে পারেন। ওখানে গেলে একটা অসুবিধা হয় কি, এখানে আসবেন তারপরে আবার সিলেক্ট করতে হবে, তারপর এন্টার দিতে হয়, তাই না? একটু কাজ বেশি করতে হয় আর কি, জাস্ট একটা এন্টার বেশি দিতে হয়। সেজন্য আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক সময় কি করবে, যাকে সিলেক্ট করব, যাকে মডিফাই করতে চাই তাকে সিলেক্ট করে তারপর কমান্ড গুলাতে ঢুকি। ক্লিয়ার? তো এই জন্য আমরা অনেক সময় দেখবেন যে আমি হয়তো কাজ করার সময় আগে সিলেক্ট করে ঢুকছি, সেজন্য সিলেক্ট করার অপশনটা আসবে না। কিন্তু যদি কাজ করতে গিয়ে আপনি আগে কমান্ডে ঢুকে যান, আগে কমান্ডে ঢুকে গেছেন ইরেজ কমান্ডে, তাহলে তখন কি করতে হবে, তখন সিলেক্ট করতে হবে। ঠিক আছে, সিলেক্ট করার পরে পরের ধাপে যাওয়ার জন্য এন্টার দিতে হবে। ঠিক আছে, যে কমান্ডে ঢুকেন না কেন, আমি মুভ কমান্ডে ঢুকলাম, মুভ কমান্ডে ঢুকলে কি দিবে, সিলেক্ট অবজেক্ট। যে কোনো মডিফাই টুলবারে ঢুকলে কি দিবে, তাহলে তখন আপনাকে আগে সিলেক্ট করতে হবে, তারপর অবজেক্ট সিলেকশন শেষ হলে তারপরে পরের ধাপে যেতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এরকম হতে পারে কাজ করতে গিয়ে সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে মনে হইলো যে একটা অবজেক্ট আমার বেশি সিলেক্ট হয়ে গেছে, হতে পারে না এরকম, যে বললাম সিলেকশন বক্সের কারণে হয়তো কি করে ফেলছেন, অনেকগুলো অবজেক্ট আপনি সিলেক্ট করে ফেলছেন, সিলেক্ট করে ফেলার পরে মনে হইলো যে আমার এই একটা অবজেক্ট আমার যেটা কাজ করতে চাচ্ছি, যে জিনিসটা মডিফাই করতে হচ্ছে সেটা করার দরকার নাই, সেটা যেভাবে আছে সেভাবেই থাকবে, তাহলে আমাকে ওটাকে সিলেকশন থেকে কি করতে হবে, বাদ দিতে হবে। তাহলে কোন একটা অবজেক্টকে যখন সিলেক্ট করে ফেলবেন তাকে সিলেকশন থেকে বাদ দেওয়ার জন্য কি করতে হবে, শিফট চেপে ধরতে হবে, কিবোর্ডে শিফট, এই যে শিফট কি চেপে ধরবেন, ঠিক আছে, তারপর আবার সিলেক্ট করবেন, মানে সিলেকশন মানে শিফট চেপে সিলেক্ট করবেন আর কি, তাই না? তাহলে সে কি করবে, ডিসিলেক্ট করবে। ঠিক আছে, বুঝতে পারছে? তাহলে দেখেন আমি শিফট চেপে আবার ক্লিক করতেছি, তাহলে পুরোটা যেহেতু একটা অবজেক্ট ডিসিলেক্ট করে ফেলতেছে, শিফট চেপে সিলেক্ট করলে যেহেতু সিলেক্টেড আছে, আবার শিফট চেপে যদি সিলেক্ট করেন তখন কি সিলেক্ট হবে না। ঠিক আছে, সিলেক্ট করতে হলে তো এমনি সিলেক্ট করতে হবে, তাই না, সরাসরি। কিন্তু শিফট চেপে যদি আবার সিলেক্ট করেন তখন ডিসিলেক্ট হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারছেন কিনা, একটু প্র্যাকটিস করে দেখেন এরকম সিলেক্ট করে। হ্যাঁ, আমরা এই যে কিবোর্ডের ডিলিট কি চাপলে ডিলিট হয়ে যায়, এটা হচ্ছে পরে আমরা সহজ কাজ, আমরা মডিফাইড টুলবারের কমান্ডটা বললাম আর কি। কিন্তু নরমালি আমরা কি করি, কোনো কিছুকে ডিলিট করতে হলে সিলেক্ট করে কিবোর্ডের ডিলিট কি চাপি, কিবোর্ডের ডিলিট, এটা সহজ পদ্ধতি আর কি। এখন ডিলিটের থেকে আপনি যদি লিখনটা প্রেস করে ডিলিট করে সহজ মনে করেন সেটা করবেন, আর যে আপনি যদি কোনো কিছু কিবোর্ডে কাজ না করে ইরেজ করতে চান তাহলে এখানে এসে ক্লিক করবেন। ঠিক আছে, এটা করা যায়, অনেক পদ্ধতি আছে। তাহলে একটু সিলেকশন করতে পারতেছেন কিনা, আর ডিলিট করতে পারতেছেন কিনা, আর ডিসিলেক্ট করতে পারতেছেন কিনা, সিলেকশন থেকে বাপস আমি এটাকে পুরোটা সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি চাচ্ছি আমার এই নিচের দুইটা লাইনকে ডিসিলেক্ট করতে, তাহলে আমি কিভাবে করতে পারি, শিফট চেপে ওই দুইটা লাইনকে পুরো বক্সের মধ্যে ঢুকাতে পারি, তাই না? তাহলে ডিসিলেক্ট হবে। আবার সাপোজ সিলেক্ট হলো, আবার পুরো বক্সের মধ্যে না ঢুকে আমি শিফট চেপে জাস্ট একটু করে এতটুকু, দেখেন বক্সটা এখান থেকে আনতে হবে, এখান থেকে আনলে অসুবিধা কি, আমি যদি বক্সটা এখান থেকে আনি এই লেফট সিলেকশন বক্স, তাহলে সে ওদেরকে ডিসিলেক্ট করে ফেলবে, তাই না? যাকে যাকে টাচ করবে, তাহলে এটা এখানে অ্যাপ্লাই করলে হবে, কারণ আমার তো ওই লাইনকেও সে ডিসিলেক্ট করে, দেখেন আমি এই ব্যবহার আনছি, তাহলে সে উপরের লাইনগুলো তো ডিসিলেক্ট করবে, কারণ লেফট সিলেকশন বক্সে টাচ করলে ডিসিলেক্ট করে ফেলে। তখন কি করতে হবে, শিফট চেপে ধরতে হবে, শিফট ছেড়ে দিলে তো সে আবার সিলেক্ট অপশনে চলে আসবে, শিফট চেপে রাখলে তখন কি ডিসিলেক্ট। আমরা বলছিলাম প্রিন্ট কমান্ডে যখন থাকবেন, স্যার প্রিন্ট কমান্ড অ্যাকশন কমান্ডে তো যায় নাই, তাহলে আজকে দেখবার কি শিফট চাপলে তার উল্টাটা কাজ করে, যেখানে একটা কমান্ডে থাকলে সে যে কাজটা করবে শিফট চাপলে তার উল্টা কাজটা করে। ঠিক আছে, এটা হচ্ছে এখন আপনি এখন বক্সে করে কোন বক্স করবেন সেটা আপনার কাজের উপর নির্ভর করতেছে, যাতে আপনার যে টার্গেট সে অনুযায়ী যাতে কাজ হয়। এখন আমরা তিনটা পদ্ধতি দেখেছি, একটা হচ্ছে ক্লিক করে সিলেক্ট করা, আরেকটা হচ্ছে রাইট সিলেকশন বক্স, একটা হচ্ছে লেফট সিলেকশন বক্স।
তিনটার মধ্যে যেটা আপনার এখন অ্যাপ্লিকেবল সেটা করবেন। ক্লিয়ার? আমরা নেক্সট যে কমান্ডটা শিখবো সেটা হচ্ছে বলছিলাম আমাদেরকে যখন কোন একটা অবজেক্ট একসাথে থাকবে তাদেরকে কি করতে হবে, ভাঙতে হতে পারে। তো ভাঙার জন্য যে কমান্ড সেটা কি বলছিলাম, এক্সপ্লোড। তাহলে যাকে ভাঙতে চান তাদেরকে আমি সবগুলোকে ভেঙে বলতেছি, দেখেন এদেরকে, এরা তো অলরেডি ভাঙা আছে। তাহলে সিলেক্ট করে কি করব, এক্স, অনলি এক্স, এক্সপ্লোরের শর্টকাট কি এক্স, এক্স লিখে এন্টার করলাম। এক্স লিখে এন্টার করার পর দেখবেন এরা সব আলাদা আলাদা হয়ে গেছে, সব আলাদা আলাদা লাইন হয়ে গেছে। ঠিক আছে, কি করছে, সবগুলোকে সিলেক্ট করে এক্স লিখে, এগুলো অলরেডি আমি ভেঙে বলছি সেজন্য ভাঙা দেখা যাচ্ছে, তাই না? সবগুলোকে সিলেক্ট করে এক্স, অনলি এক্স, এক্সপ্লোরের শর্টকাট হচ্ছে এক্স, এক্স লিখে এন্টার করবে। ঠিক আছে, তাহলে এক্সপ্লোর হয়ে যাবে। হ্যাঁ, এখানে এন্টার মানে স্পেস বার এন্টারের কাজ করে। ঠিক আছে, এটা আমি বলছি যে কিছু যখন লিখবেন, টেক্সট লিখবেন বা কিছু ডাটা দিবেন তখনকার ছাড়া ম্যাক্সিমাম ক্ষেত্রে স্পেস বার এন্টারের কাজই করবে। ঠিক আছে, বুঝতে পারছেন তো নাকি? বাংসে সব সব, তাই না? আচ্ছা, এখন আমরা কয়েকটা কমান্ড শিখি, দুইটা কমান্ড শিখবো বা তিনটা কমান্ড শিখবো, তারপর আমরা পরের অপশনে আসবো। সেই তিনটা কমান্ড প্ল্যানিং বা আমাদের অটোক্যাডের খুব গুরুত্বপূর্ণ কমান্ড। একটা হচ্ছে ট্রিম, 2 নাম্বার হচ্ছে এক্সটেন্ড, 3 নাম্বার হচ্ছে ফিলেট। ঠিক আছে, তাহলে প্রথম যে কমান্ডটা আপনারা একটু আমার মতো করে র্যান্ডম লাইন আঁকেন, একটা লাইন আঁকেন লম্বা করে, একটু খেয়াল করেন এদিকে, একটা লাইন আঁকেন লম্বা করে, এটাকে অনেকগুলো লাইন এভাবে করে যাতে কাট করে যায় উপরে নিচে। জাস্ট আমরা কয়েকটা কমান্ড প্র্যাকটিস করার সুবিধার্থে আমি এটা করতেছি। ওকে, আসবো, এটাও একটা কমান্ড আছে, জোড়া লাগানোর কমান্ড আমরা পরে শিখতেছি, লাগে আগে এগুলা শিখে নিই একটু। ঠিক আছে, অবজেক্টকে মানে একসাথে জোড়া অনেক ভাবে লাগানো যায় অটোক্যাডে। ঠিক আছে, একটা হচ্ছে জয়েন করা, আরেকটা হচ্ছে ব্লক ব্লক বানানো, আরেকটা হচ্ছে গ্রুপ বানানো, পদ্ধতি অনেক পদ্ধতি আছে। ঠিক আছে, এগুলার আলাদা আলাদা আমরা শিখবো। আমরা প্রথমে তিনটা কমান্ডের কথা আমি বলছিলাম, একটা হচ্ছে ট্রিম। আচ্ছা, এরকম কিছু লাইন, আচ্ছা আমি এই লাইনগুলো আঁকতেছি, অনেকগুলো লাইন যাতে কাট করে এরকম, তাহলে আমরা একটু ভালো করে বুঝতে পারবো। ঠিক আছে, ওই লাইনটাকে যাতে অনেকগুলো লাইন এভাবে কাট করে যায় জাস্ট। ঠিক আছে, জাস্ট র্যান্ডম, এখানে মাপ দিয়ে আঁকা দরকার নেই, জাস্ট একটা লাইন, যে লাইনটা আমার লম্বা লাইন আছে হরিজন্টাল লাইন, এটাকে যাতে ভার্টিক্যালি অনেকগুলো লাইন কাট করে। আছেন, ট্রিম, ইরেজ মানে হচ্ছে ডিলিট করে দেওয়া, আর ট্রিম হচ্ছে একটা অবজেক্টকে আরেকটা অবজেক্টের রেফারেন্সে কাটা। ঠিক আছে, কি করতে হবে আমাকে কিছু কিছু ক্ষেত্রে, যেমন এই লাইন, আমি যদি আপনাকে বলি যে এই লাইনটা এখান থেকে এতটুকু শুধু থাকবে, বাকি এই অংশটা আর এই অংশটা কেটে দিতে হবে, এটা তো একটা লাইন, লাইন কয়টা, একটা লাইন, অবজেক্টটা একটা, তাহলে ইরেজ করতে, ইরেজ করলে তো পুরোটা ইরেজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটাকে কি করা যেতে পারে, হয়তো এখানে কয়েকটা পদ্ধতি আছে। একটা হচ্ছে আমি যে যে পয়েন্টে বসছি ওই পয়েন্টে ব্রেক করে তারপর এগুলোকে ডিলিট করতে পারবো। একটা অবজেক্টে আমরা একাধিক অবজেক্ট বানাতে পারবো, এটাকে বলে ব্রেক করা, এটা আরেকটা কমান্ড। ঠিক আছে, তো আমি এটা একটা একটা শিখবো আস্তে আস্তে। ঠিক আছে, তাহলে আমি ব্রেক আপাতত যাচ্ছি না, আমি বলছি কি ট্রিম করব। ট্রিম করতে হলে কি লাগবে, যাকে ট্রিম করব তার রেফারেন্সে আরেকটা অবজেক্ট লাগবে, নাহলে কি করতে পারবো না, ট্রিম করা যাবে না। যেমন আমি একটা লাইন আঁকলাম, এরকম একটা লাইন, এখন বলছে এটাকে ট্রিম করো, তাহলে এটাকে ট্রিম করা, এই লাইনটাকে ট্রিম করা কিনা পসিবল না। কেন পসিবল না, কারণ এটা কোন একটা অবজেক্ট দিয়ে কি হয় না, কাট হয় না। তাহলে কোন একটা অবজেক্টকে ট্রিম করতে হলে ওই অবজেক্টটা অবশ্যই অবশ্যই অন্য একটা অবজেক্টের সাপেক্ষে কি হতে হবে, কাট করতে হবে। ঠিক আছে, ইন্টারসেক্ট করতে হবে, মানে বর্ধিত অংশ ভিতর অংশ যে কোনো রেফারেন্স যেটা আছে তার যে কোনো পাশেরটা কাটা যাবে। ঠিক আছে, যেমন আমার এই লাইনটা অনেকগুলো অবজেক্ট দিয়ে কাট করছে না, তাহলে এখন আমি যদি বলি আপনাকে এই অংশটা ট্রিম করো, এই অংশটা লাগবে না, এরকম হইতে পারে একটা লাইনের মাঝখানে অংশটা আমার লাগতেছে না, তাহলে তখন তার জন্য রেফারেন্স কে, এটা একটা রেফারেন্স, এটা একটা রেফারেন্স, তাই তো, ওই রেফারেন্সের মাঝখানেরটা কাটতে হবে। দেন ট্রিম কমান্ডে ঢুকবো আমরা, ট্রিম কমান্ডের শর্টকাট টি আর, এটা সবচেয়ে বেশি ইউজ হবে।
অটোক্যাডের সবচেয়ে বেশি কমন মনে হয় অফসেট আর থ্রিম ইউজ হয়ে থাকে আর কি। থ্রি আর আমরা থ্রি আর লিখে এন্টার করেন। কেউ যদি অটোক্যাড বা 7 এ কাজ করে থাকেন তাহলে তাকে বলতে হতো থ্রি আর ডাবল এন্টার। আপডেট ভার্সনে থ্রি আর ডাবল এন্টার করতে হবে না, থ্রি আর এন্টার জাস্ট কমান্ডে ঢুকবেন। তাহলে সে কি করবে, ওই যে ডাবল এন্টার ওখানে যারা ডাবল এন্টার করে যে জায়গায় যেত ওখানে সে চলে আসে। ঠিক আছে, আপডেট ভার্সনে এটা একটা ডিফারেন্স আছে। কেউ যদি আগের ভার্সনে কাজ করে থাকেন 20 থেকে নিচের দিকে, তাহলে তাদেরকে বলতে হবে কি টি আর ডাবল এন্টার। 21 থেকে উপরের দিকে আর টি আর ডাবল এন্টার নাই, টি আর শুধু কি এন্টার। ওকে, ডাবল এন্টার দিলে কিন্তু সে কি হয়ে যাবে, অন্য অপশনে চলে যায় আর কি। ঠিক আছে, এখানে সে কিছুই করে না, পরের বার হয়তো বের হয়ে যেতে পারে। ঠিক আছে, টি আর অনলি এন্টার। ঠিক আছে, কি বলছিলাম, মাঝখানে অংশটা কাট করবে, যে দেখেন ওখানে উপর আনছি, মাউসটা আনছি, দেখাচ্ছে কি ট্রিম হয়ে যাচ্ছে, তাই না? যে অংশটা ট্রিম করতে চাচ্ছি আমি বলছিলাম এই বাইরে এই অংশটা ট্রিম করবে, তাহলে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। এই অংশটা ট্রিম করবে, তাহলে ওখানে এসে ক্লিক করলাম। ঠিক আছে, এখন কেউ যদি বলেন যে আমার এটা একটা রেফারেন্স, এটা আমার রেফারেন্স, আমি এই অংশগুলো ট্রিম করতে চাই, তাও পারবেন। এই যে মাউস ওখানে আনলে কি রেফারেন্স থাকলে কি রেফারেন্স যেটা আছে তার যেদিকে আপনি মাউস ক্লিক করবেন সেই দিকে একটা ট্রিম করে দিবে। ক্লিয়ার? দেন সবগুলা এদিকে ট্রিম করতেছে, যেখানে রেফারেন্স পাবে তার অংশ। এখানে আমি ক্লিক করলে এখানে কয়টা রেফারেন্স পাচ্ছে, এখানে একটা রেফারেন্স পাচ্ছে, এখানে একটা রেফারেন্স পাচ্ছে। তাহলে দুইটা রেফারেন্স থাকলে মাঝখানে একটা কাট করবে। ক্লিয়ার? ট্রিমের ব্যাপারটা বুঝছেন? এখন ট্রিম অনেক সময় কি হয়, আগের ভার্সনে কিন্তু ট্রিম করার পর এরকম যদি অংশ থেকে যেত, সাপোজ আমি এটাকে ট্রিম করছি, আমি কন্ট্রোল জেড দিচ্ছি একটু, সরি, থ্রি আর এন্টার। আগের ভার্সনে কিন্তু এই অংশটা ট্রিম করে দেওয়ার পরে এইটাতে থেকে গেছে একটা অংশ, তাই না? এটাকে আর ট্রিম করা যেত না। মানে কেন ট্রিম করা যেত না, কারণ এটা তো ছোট একটা অংশ হয়ে গেছে, তার এটাকে কোনো কিছু কাট করছে, করে নাই, তো এটা তো যেটা কাট করছে সেটা তো এটার বাইরে, সেই জন্য ট্রিম করা যেত না। কিন্তু আপডেট ভার্সনে এটাকে কি করা যায়, এটা ট্রিম করতেছেন, অ্যাকচুয়ালি ইরেজ করে দিচ্ছে। ঠিক আছে, কারণ ট্রিম করতে হলে রেফারেন্স লাগে, আর ট্রিমের মধ্যে কি আছে, যেখানে ইরেজ কমান্ডটা আছে। ঠিক আছে, তাহলে আপডেট ভার্সনে এটা একটা সুবিধা যে আপনি ট্রিমও করতে পারেন, আবার কিছু অংশ যদি থেকে যায় তাহলে কি করে দিতে পারতেছেন। ঠিক আছে, দুটা কমান্ড সে একসাথে কাজ করতেছে এখানে। আগের ভার্সনে কিন্তু এই সুবিধাটা ছিল না। ঠিক আছে, বুঝে যাচ্ছে? আচ্ছা, আপনাদের বুঝছেন না? আমি তো এখানে ট্রিম করতেছে একটা একটা, যেখানে যে অংশটা রেফারেন্স পাচ্ছে সেই অংশের বাইরের অংশ, অথবা দুইটা রেফারেন্স পাইলে মাঝখানে অংশটা ট্রিম করতেছে, তাই না? এখন আপনার এরকম হইতে পারে, প্রজেক্টে কাজ করতে গিয়ে একটা লাইন আছে, সেই লাইনটা এই পাশ থেকে ওই পাশে গেছে, তার মাঝখানে অনেকগুলো অবজেক্ট কাজ করছে, 100টা 200টা অবজেক্ট আছে, হইতে পারে। আমরা তো কাজ করবো, তো আমি তো একটা লাইন দিয়ে দেখাচ্ছি। এরকম প্রজেক্টে যখন আমরা অনেক কিছু আঁকবো তখন কি হবে, ওখানে ফার্নিচার থাকবে, ডাইমেনশন থাকবে, ট্যাক্স থাকবে, অনেক কিছু থাকতে পারে না, সবগুলো কিন্তু অবজেক্ট। তাহলে যে লাইনটা যা যা অবজেক্টকে টাচ করবে সে তাদের কি করবে, রেফারেন্স করবে। এখন আমি যদি বলি আপনাকে এই লাইনটা সেম লাইন, এই যে এই লাইনটা পুরা লাইন যেটা আছে, এই লাইনটা এই অংশ থেকে এই অংশটা ট্রিম করো। ঠিক আছে, বুঝতে পারছেন তো প্রশ্ন? শুধুমাত্র কোন অংশ থাকবে, এই পাশের অংশ থাকবে আর এই পাশের অংশ থাকবে। তাহলে ট্রিম কমান্ডে ঢুকে আপনাকে কয়বার ক্লিক করতে হবে, এখানে একবার ক্লিক করতে হবে। তাহলে আমি একটু দেখাই, তাহলে বুঝতে টি আর এন্টার। কেন এখানে আমি যখন এখানে ক্লিক করবো আমাকে কিছু সিলেক্টেড আছে, টি আর এন্টার করলাম, দেন এখানে একবার ক্লিক করতে হচ্ছে, এখানে একবার, এখানে একবার, এখানে একবার, এখানে একবার, এখানে একবার, এরকম করে করে। এখন যদি 100টা অবজেক্ট কাট করে তখন তো এবার কিছু করতে হবে, মানে 100 বার না হলে 99 বার, একবার কম হয়, তাই না? দুটা হইলে কি, তাই এতবার কি সময় আছে আমার, তো তখন আমরা কি করব, তখন ট্রিমের এই অপশনটাকে কাজে লাগাবো। দেখেন থ্রি আর এন্টার করলাম, এন্টার করার পর আমরা কমান্ড লাইনের দিকে যদি খেয়াল করি, এখানে একটা অপশন আছে কাটিং এজ। আমরা বলছিলাম কমান্ড লাইন লাগবে আমার, কেন? কারণ ওখানে আমার সাব কমান্ড গুলো দেখা যায়, একটা কমান্ডের ভিতরে কি কি কমান্ড আছে। তাহলে এই কাটিং এজ মানে কি, কাটিং এজ মানে হচ্ছে কোনটা আপনার রেফারেন্স তাকে ফিক্স করে দেওয়া। আমি যদি ক্লিয়ার এন্টার করে এখন ঢুকি, তার জন্য রেফারেন্স কে, সবাই রেফারেন্স, তাই না? সেজন্য সে সবার সাপেক্ষে কাটতেছে। কিন্তু আমি যাকে যদি নির্দিষ্ট করে দিই যে না তুমি সবাইকে তোমার রেফারেন্স ধরবা না,
কোন একটা নির্দিষ্ট অবজেক্টকে একটা অথবা দুইটা হতে পারে, একাধিক হতে পারে, ঠিক আছে, তাকে করো। যেমন আমি যে কাটিং এজ উপরে এসে ক্লিক করবেন, অথবা এটা শর্টকাট কি, হ্যাঁ, এই যে দেখেন আমি বলছিলাম যে যেটা যেটা সাবকমান্ড থাকবে তার মধ্যে যে অক্ষরটা ব্লু হয়ে থাকবে, ব্লু কে হয়ে আছে, তাই না, এই ক্ষেত্রে টি হচ্ছে ওটা শর্টকাট। এখানে আপনি সি এগুলো লিখলে হবে না, সহজ পদ্ধতি হচ্ছে এখানে এসে ক্লিক করা, তাই না। অথবা মনে রাখতে বলছিলাম যে সেটা শর্টকাট, আপনি যদি কিবোর্ড দিয়ে ইউজ করতে চান তাহলে কি এখানে যেটা ব্লু হয়ে আছে সেটা দিতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে এই যে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর কি চাচ্ছে দেখেন, ক্লিক করার পর বলছে সিলেক্ট অবজেক্ট। কি অবজেক্ট সিলেক্ট করব, আমি কোন কমান্ডে ঢুকছি, কাটিং এজ, কাটিং এজে, তাহলে কাটিং এজ কি হবে তাকে সিলেক্ট করতে বলতেছে। কাটিং এজ কি হবে বলছিলাম, যাদের সাপেক্ষে আমি কাটবো, এই যে এটা আর এটা অথবা এটা, তাই না। তাহলে আমার দুইটা কাটিং এজ সিলেক্ট শেষ। এরপর আমি কি দিব, পরের ধাপে যাওয়ার জন্য যখন আপনি যে কাজটা করতেছেন সেই কাজটা শেষ হয়ে যাবে, পরের ধাপে যাওয়ার জন্য কি করতে হবে, এন্টার দিতে হবে বা স্পেস বার দিব, ঠিক আছে। এখন সে আবার অপশনে চলে আসছে সিলেক্ট অবজেক্ট টু ফিল, ঠিক আছে। এখন আমি যদি মাউস আনি দেখেন কি করছে, এক ক্লিকে ওই দুই রেফারেন্সের পুরাটাকে কি, এটা হচ্ছে কাজে আসবে আপনার যখন কি করবেন, ট্রিম করবেন একটা অবজেক্ট অনেকগুলো অবজেক্টকে কি করে যাবে, কাট করে যাবে। আমি আবার একটু রিপিট করি দেখেন, টিআর এন্টার, তারপরে যদি কাটিং এজ সিলেক্ট করতে হয় আপনি কি করবেন, কাটিং এজে ক্লিক করবেন অথবা টি লিখে এন্টার করবেন, কাটিং এজ দিলাম। এরপরে হবে কি সিলেক্ট অবজেক্ট, এখানে মনে রাখতে হবে যারা যারা কাটিং এজ হবে তাদের সিলেক্ট করতে হবে। এখন কেউ যদি এরকম করে ফেলে, এখানে একটা ক্লিক করে ফেলছেন, এখানে একটা ক্লিক করে ফেলছেন, আবার এখানে দিচ্ছেন, তাহলে তার জন্য রেফারেন্স কয়টা হয়েছে, তিনটা। সে কি করবে এখন, সে কি করবে, ওই যে ওদের মাঝখান দেখেন এখন পুরোটা করতেছে না কেন, এখানে যে এখানে আনছি মাউস, এখান থেকে এখানে একটা রেফারেন্স পাচ্ছে, তাহলে সে ওই অংশটা ট্রিম করতেছে, তাই না। এরপর যখন আবার এখানে আনবে তখন ওই দুইটার মাঝখানে করবে। এরকম হইতে পারে কাজ করতে গিয়ে আপনার যে একটা অবজেক্ট আছে, আপনাকে বলছে এখান থেকে এই অংশটা ট্রিম করো, আবার এখান থেকে এই অংশটা ট্রিম করো, হতে পারে না। আমি তো চারটা অংশ দিয়ে দেখাচ্ছি, এরকম একটা লাইন অনেক বড় অবজেক্টে কাট করে গেছে, তার মাঝখানে দুটা দুটা অবজেক্টের দুই জায়গায় আপনাকে ট্রিম করতে হবে, তাহলে আপনাকে এখন কাটিং এজ দিতে হবে কয়টা, চারটা। যাদের সাপেক্ষে, ঠিক আছে, এটাও করতে পারবেন আপনি। টিআর এন্টার কাটিং এজ, আমি বলছি এটা একটা কাটিং এজ, এটা একটা কাটিং এজ, আবার বলছি এটা একটা কাটিং এজ, এটাও কাটিং এজ। তাহলে আমার জন্য কি হলো, এখন চারটা রেফারেন্স সে পাইছে। এরপর এন্টার দিলাম, এন্টার দেওয়ার পর যখন এখানে আসবে মাউস যেখানে থাকবে তাদের মাঝখানে দুইটার মাঝখানে কাট করবে। এখন কেউ যদি এখানে এসে ক্লিক করে দেন তাহলে এই দুইটার মাঝখানে কাট করবে, কেউ যদি এখানে আনে এসে ক্লিক করে তাহলে ওই দুইটার মাঝখানে কাট করবে। ক্লিয়ার, বুঝতে পারছেন। পারে যে আমার এরকম লাইন আছে, সে এখান দিকেও একটা লাইন আছে, ঠিক আছে। তাহলে আপনাকে আমি যদি বলি যে এদিকের যে লাইনটা ছিল, আমার একটা লাইন আঁকি যেহেতু বারবার কন্ট্রোল জেড, আমাকে বলছে যে আমার কাজ করতে হবে, কাজ করতে গিয়ে বলতেছে এখান থেকে এখানে কাট করতে হবে, আবার এই যে ভার্টিক্যাল লাইন, এই ভার্টিক্যাল লাইনের এখান থেকে এই অংশটা ট্রিম করতে হবে, তাই না। হরিজন্টাল এবং ভার্টিক্যালি আপনি একসাথে কিন্তু এই চারটা কি করতে পারবেন, কাটিং এজ দিতে পারবেন। একটা বলছি এখান থেকে এখানে, আরেকটা বলছি এটা এটা, ঠিক আছে। রেফারেন্স আপনার যা যা রেফারেন্স আপনি দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। রেফারেন্স দেওয়ার পরে আপনি এরপরে এন্টার দেওয়ার পর যেখানে যাবেন কাটতে ওদের রেফারেন্স এসে কাট করবে, দেখেন, ঠিক আছে। ওই যে কারণ ওই যে চাবি আছে, আমরা তো ট্রিম করতেছি, কিছু কিছু ক্ষেত্রে আমাকে এক্সটেন্ড করতে হবে বা বর্ধিত করতে হবে, তাই না। তো আমাদের এরকম হতে পারে অবজেক্টে বর্ধিত করতে হতে পারে, তাই না। একটা লাইন যেমন আমরা এখানে করছিলাম যে এই জায়গায় এটাকে এটার সাথে টাচ করা দরকার, তাই না। এখানে যদি আমরা এক্সটেন্ড করতে পারবো না, এখানে অন্য একটা জিনিস শিখাবো আমি, তো এটা এরকম বর্ধিত করতে হইতে পারে। যেমন এখানে এই যে এই জায়গায় এটা তো আমার লাগবে না, তাই না, ডিলিট করে দিলাম, এটা আমার লাগার কথা না, ডিলিট করে দিলাম। এই যে লাইনগুলা, এগুলা তো একদম বাউন্ডারি যতটুকু আছে ততটুকু পর্যন্ত থাকার কথা, তাই না। তাহলে আমাকে এখানে কি করতে হবে, এগুলোকে বর্ধিত করতে হবে। তো এরকম বর্ধিত করার জন্য যে কমান্ড সেটা হচ্ছে এই যে ট্রিমের ভিতরে আছে, দেখেন ট্রিমের এই অ্যারোর ভিতরে এটাকে বলে এক্সটেন্ড। ট্রিম মানে হচ্ছে একটা অবজেক্টের রেফারেন্সে কাটা, আর এক্সটেন্ড মানে হচ্ছে একটা অবজেক্টকে আরেকটা অবজেক্টের রেফারেন্সে বর্ধিত করা।
এখানেও কি লাগবে? রেফারেন্স লাগবে, কারণ কতটুকু পর্যন্ত সে বর্ধিত করবে, তাই না? রেফারেন্স ছাড়া তো সে বর্ধিত করতে পারবে না, সেজন্য এই দুটা কিন্তু রেফারেন্স কে কাজ করে। তাহলে এক্সটেন্ড কমান্ডের শর্টকাট হচ্ছে EX, EX, ঠিক আছে? তাহলে এই যে EX লিখে এন্টার করেন, আমি এখানে দেখাচ্ছি যেগুলোকে ট্রিম করছি এগুলাকে আমি বর্ধিত করে দেখাতে পারি। EX লিখে এন্টার করলাম, এন্টার করার পরে দেন সেম যেভাবে ট্রিম করছি, মাউস যাকে এক্সটেন্ড করতে চান তার উপর মাউস আনলে দেন সে এক্সটেন্ড হচ্ছে। আমার এই অবজেক্টের মিড পয়েন্টে আমি এই পাশে আছি, তাহলে সে ওইদিকে এক্সটেন্ড করবে। আমি যদি এইদিকে আনি মাউস, সে কি বর্ধিত করতেছে? কেন করতেছে না বলেন তো? হ্যাঁ হ্যাঁ, কারণ আমার বর্ধিত করার জন্য আমি বলছি আমার মাউস যেদিকে থাকবে মাঝখান মিড পয়েন্ট থেকে এই পাশে আসা আমার, তাই না? তাহলে আমি তাকে বলতেছি এইদিকে বর্ধিত করার জন্য। তাহলে এদিকে সে বর্ধিত করার জন্য এখানে কোনো কি নাই? রেফারেন্স নাই, সেজন্য সে বর্ধিত করতে পারতেছে না, ঠিক আছে? তাহলে অবশ্যই এক্সটেন্ড করার জন্য কি থাকতে হবে? রেফারেন্স থাকতে হবে। তার মানে এদিকে আসতেছে যে একটা রেফারেন্স পাচ্ছে, তাহলে সে কতটুকু পর্যন্ত এক্সটেন্ড করতেছে? পরবর্তী রেফারেন্স পর্যন্ত, তাই না? এই যে সেম কমান্ড EX লিখে এন্টার করছে, করে যে কমান্ড যাকে এক্সটেন্ড করতে চান তার উপর মাউস আনবেন, এসে ক্লিক করবেন। ক্লিক করতে হবে, মাউস আনলে হচ্ছে সে দেখাচ্ছে যে এক্সটেন্ড হচ্ছে। ক্লিক না করলে কি হবে না? ট্রিম কমান্ডের মতো ট্রিম করলে মাউস আনলে ওখানে ট্রিম হচ্ছে এটা দেখায়, ক্লিক করলে তখন কি করে? ট্রিম করে। ঠিক আছে? আচ্ছা, এখন এখন যদি এরকম হয়, আমার অনেক সময় এরকম হতে পারে, একটু খেয়াল করেন সবাই একটু। আমার এখানে একটা রেফারেন্স আছে, ঠিক আছে না? রেফারেন্স আছে, আমি EX লিখে এন্টার করে দিলাম, এখানে কি করতেছে? এক্সটেন্ড করতেছে। এখন কেউ যদি এই যে রেফারেন্স যেটা আছে এটাকে আমি একটু জুম করলাম, মাউস দিয়ে জুম করলাম, রেফারেন্সটা কোথায় চলে গেছে? আমার আছে কিন্তু ডিলিট তো করি নাই, আছে কিন্তু কোথায় চলে গেছে? রেফারেন্সের বাইরে চলে গেছে। এখন কি সে এক্সটেন্ড করবে? করবে না। কেন? কারণ শুধুমাত্র ওইদিকে রেফারেন্স থাকলে হবে না, রেফারেন্সটা আপনার স্ক্রিনে ভিজিবল হইতে হবে, ঠিক আছে? কারণ তাহলে তো সে বুঝতে পারবে না যে কোথায় যাচ্ছে, তার স্ক্রিনে নাই মানে তার কোথায়, তার মেমোরিতে সেটা নাই এখন, ঠিক আছে? তার মানে রেফারেন্সটা কোথায় থাকতে হবে? স্ক্রিনে থাকতে হবে। তখন সে কি করবে? অনেক সময় এই প্রবলেম হয়, অনেক সময় ফিল করতে গিয়ে অনেকে এই প্রবলেমটাতে পড়ে। কেমন প্রবলেম আমি একটু দেখাই। সাপোজ আমি ট্রিম করতে চাচ্ছি এই অংশটা, শুধুমাত্র এই অংশটা, একটু খেয়াল করো, এগুলো প্র্যাকটিক্যালি কাজ করতে গিয়ে হয়তো অনেক সময় হতে পারে, সেজন্য আমি খুব একদম বেসিক লেভেলের কথাবার্তা সব ডিটেলসে বোঝাচ্ছি। আমার ট্রিম করা দরকার এটা, তাই না? আমি 3R লিখে এন্টার করলাম, এখানে আসলে তো ট্রিম হচ্ছে, কার ট্রিম হচ্ছে? এখানে একটা রেফারেন্স আছে, এখানে একটা রেফারেন্স আছে। এখন কেউ যদি এরকম করেন যে জুম করে ওই ডান পাশের রেফারেন্সটাকে কোথায় নিয়ে গেছেন? স্ক্রিনের বাইরে নিয়ে গেছেন, তাই না? এখন ট্রিম করলে কি ট্রিম হবে? হবে। কেন? এখানে তো একটা রেফারেন্স আছে, ট্রিম করলাম, সে কতটুকু ট্রিম করবে? এই দেখেন এটা একটা রেফারেন্স, এইদিকে যে রেফারেন্স আছে সেটা কি স্ক্রিন আছে? নাই, তাহলে সে তার মেমোরিতে এটা নাই, সে কি করছে? এটার সাপেক্ষে ওই অংশটা পুরাটাই ট্রিম করে দিছে, ঠিক আছে? কারণ সে রেফারেন্স বুঝবে কখন? তার স্ক্রিনে থাকলে। এই প্রবলেম অনেকে পড়ে যে এদিকে ট্রিম করতে গেছেন, হয়তো আপনি জুম করে করছেন, এদিকে দিচ্ছেন, ওইদিকে পুরাটা হয়ে গেছে, কেটে গেছে। অনেক সময় এটা সহজ করার জন্য আমরা করি যে আমি এত কাটিং এজ মেনে যাইতে চাচ্ছি না, তো কি করলাম? এদিকে যে রেফারেন্স আছে তাকে স্ক্রিনের বাইরে নিয়ে গেলাম, তাহলে আমার কাটিং এজ দরকার হয়েছে, তখন আমরা খুব ইজিলি ট্রিম করে ফেলতে পারছি, তাই না? এগুলো হচ্ছে টেকনিক, কাজ করতে অনেক সময় কি, যেমন আমি বলছি যে আমার একটা ট্রিম করা দরকার এই মাছটা এইখান থেকে পুরাটা, তাই না? এতক্ষণ আমি আপনাদের শিখেছি কাটিং এজে, আপনি কাটিং এজ না করলে কি করতে পারতেন? জুম করে ওই রেফারেন্স গুলাকে, বাকি রেফারেন্স গুলাকে কোথায় নিয়ে গেছি? আমি স্ক্রিনের বাইরে নিয়ে গেছি, তারপর ট্রিম করতেছি, পুরাটা ট্রিম করে দিচ্ছি, তাই না? এটা একটা, এগুলো হচ্ছে টেকনিক, মানে কাজ সহজ করার টেকনিক আর কি। যাই হোক, আমি এগুলো প্র্যাকটিস করতে হবে আপনাদের, কিন্তু মাথায় রাখবেন যখন ক্লাসগুলো করবেন বা ভিডিওগুলো দেখবেন, এই জিনিসটা একটু দেখবেন, প্র্যাকটিস করে দেখবেন, তাহলে ইয়া হবে আর কি। ওকে, আচ্ছা, আমরা এক্সটেন্ডের ব্যাপার একটু ডিটেলসে আসি। এক্সটেন্ড তো বুঝছেন নাকি? রেফারেন্স থাকতে হবে। এখন আমার এই একটা লাইন আছে, ছোট একটা লাইন, এটাকে আমার এক্সটেন্ড করা দরকার এখান থেকে একদম এই পর্যন্ত, তাই না? তাহলে আপনি যদি EX লিখে এন্টার করে একবার ক্লিক করতে যান, কয়বার ক্লিক করতে হবে? অনেকবার ক্লিক করতে হবে, তাই না? এখানেও ঠিক সেম, আমরা কাটিং এর জন্য একটা অপশন আছে, সেটা হচ্ছে বলে বাউন্ডারি এজ। ওখানে কাটিং এজ বলছে কেন? ওখানে কাট করে, আর এখানে বাউন্ডারি বলতেছে কেন? বর্ধিত করবে। কতটুকু বাউন্ডারি? বর্ধিত করার জন্য বাউন্ডারি কথাটা বলে। ওখানে কাটিং এজ, এখানে কি সেম জিনিস,
রেফারেন্সটা, ঠিক আছে। এখানে বাউন্ডারি হবে কি কতটুকু পর্যন্ত আপনি বর্ধিত করতে চান, ওখানে রেফারেন্স ছিল কাটিং এজ, কার সাপেক্ষে কাটতে চান, আর এখানে বাউন্ডারি হচ্ছে কার সাপেক্ষে বা কতটুকু পর্যন্ত আপনি বর্ধিত করতে চান, ঠিক আছে। তাহলে কি করব, আমি এতবার এরকম হতে পারে একটা অবজেক্ট অনেক দূরে অ্যাকশন করতে হচ্ছে, ঠিক আছে, অনেকগুলো অবজেক্ট মাঝখানে একটা একটা ক্লিক করতে করতে আপনার কি দিন চলে যাবে, তাই না। তখন আপনি এই অ্যাকশন কমান্ডের এই অপশনটাকে কাজে লাগাতে পারেন, যে বাউন্ডারি আছে, দেন বাউন্ডারি যে ক্লিক করলাম, বাউন্ডারি শর্টকাট কি হবে বি, তাই না। আপনি বি লিখে এন্টার করেন, অথবা আমরা বলছি মাউস দিয়ে আপনি ইজিলি, মাউস যেহেতু আমরা হাত থেকে চাপছি না, মাউস আনলাম, ক্লিক করলাম, বাউন্ডারি দিলাম এই পর্যন্ত, এখানে বাউন্ডারি সিলেক্ট করতে হবে, তাই না। বাউন্ডারি একটা হতে পারে, একাধিকও হতে পারে, ঠিক আছে। আমি এদিকে একটা বাউন্ডারি দিছি, এদিকে একটা বাউন্ডারি দিছি, তার মানে কি আমি চাচ্ছি আমার লাইনটা এখান থেকে এই পর্যন্ত আসবে, আবার এই লাইনটা এদিক থেকে এদিকে আসবে, ক্লিয়ার। এরপরে ধাপে যাওয়ার জন্য কি করতে হবে, এন্টার দিতে হবে। এখন দেখেন মাউসটা আনছে এদিকে, আনলে ওইদিকে যাচ্ছে ওই পর্যন্ত, যখন এদিকে আনতেছে ওই একদম এক ক্লিক ওখানে চলে আসছে, ঠিক আছে। শুধু একটা না, এটার জন্য হবে, তাই না। তার মানে ওই অবজেক্ট গুলো ওদিক পর্যন্ত নিয়ে যাবে, দেখছেন এক ক্লিকে কি। এইটা একটা এক্সটেন্ড কমান্ডের অপশন, যে আপনি অনেক দূর পর্যন্ত যে একটা অবজেক্ট এক্সটেন্ড করতে যাচ্ছেন, যেটা অনেকগুলো অবজেক্টকে কি করে গেছে, কাট করে যাবে গেছে, তখন আপনাকে বাউন্ডারি দিয়ে এটাকে কি করতে পারেন, এক ক্লিকে এক্সটেন্ড করতে পারেন। ক্লিয়ার ক্লিয়ার, বুঝছেন দুইটা ব্যাপার। এই দুইটা জিনিস মনে রাখবেন, কাটিং এজ, বাউন্ডারি এজ। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে ঠিক আরো সহজ পদ্ধতি আছে কিনা, আছে, আমরা সেটা আরো পরে শিখবো। আমরা কমান্ডে ছাড়াও কোন একটা অবজেক্টকে কি করতে পারি, অ্যাকশন করতে পারি। এটা একটু দেখা দিই, যে এটা ওদেরকে দেখানো, তারপর আপনাদের যে ইয়াসামিকটা। সাপোজ আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কিছু বক্স আছে দেখছেন, এই বক্স গুলোকে বলে গ্রিড বক্স। গ্রিড বক্স দিয়ে আপনি অটোক্যাডের কমান্ডে কাজ করতে পারেন, মানে অবজেক্টকে মডিফাই করতে পারেন। এখানে তিনটা বক্স আসছে না, দেখেন তিনটা বক্সে যে আমি যখন এখানে আনতেছি, এখানে দুইটা জিনিস দেখা যাচ্ছে, স্পেস আর লেনদেন। এই দুইটা কিন্তু কমান্ড, অটোক্যাডে কমান্ড আছে। এই যে এখানে স্ট্রেচ কমান্ড, এখানে যেটা স্ট্রেচ কমান্ড, স্যার এটা না, এটা স্ট্রেচ, দেখছেন এটা একটা কমান্ড। আবার এখানে লেনদেন কমান্ড ছিল না, যে এটা হচ্ছে লেনদেন কমান্ড, ঠিক আছে। তার মানে এই গ্রিড বক্সের মধ্যে ওই দুটা কমান্ড কি হয়ে আছে, আছে, ঠিক আছে। এটাতে ক্লিক করে যদি আমি ক্লিক করতে হবে, ক্লিক করে যদি এটাকে সোজা নিয়ে আসি, ক্লিক করে মাউস ছেড়ে দিছি, তারপর নিয়ে এসে এখানে এসে ক্লিক করলাম, তাহলে ওটা কি হয়ে গেছে, চলে আসে অ্যাকশন হয়ে। অ্যাকশন করে না, এটাকে কি করছি, টেনে লেনদেন করছি বা স্ট্রেচ করছি, ঠিক আছে, যেটাই করি। তাহলে ওগুলো হচ্ছে সহজ পদ্ধতি, গ্রিড বক্স। আমরা আরেকটা দেখবেন, আমরা পরবর্তীতে যখন আমি কাজ করবো, আমি কিছুক্ষণ এখানে কাজ করছিলাম, যে অনেকগুলাকে অবজেক্ট গুলোকে কি অ্যাকশন না করে যে লম্বা করার সময় এরকম করে টেনে দিচ্ছিলাম, এটা সিলেক্ট করে এদিকে টেনে দিচ্ছিলাম, তাই না। এটা একটা অপশন, যে কমান্ড ছাড়া আমি কি করতে পারতেছি, মাউসে ক্লিক করে মাউস দিয়ে কি কাজটা করে ফেলতে পারতেছি। এখানে ক্লিক করলাম, এটাকে টেনে এখানে নিয়ে আসলাম, তাই না। এটা আমরা করতে পারি আর কি, ওকে। কোন দুটা লাইন, এখানে জোড়া মানে ওই ওই লাইনটা, এটা হ্যাঁ, হ্যাঁ চেয়ার এন্টার করলাম। এখন এটাকে যদি এখানে এনে এখান থেকে ধরে এনে এখানে বসায় দেন, তাহলে জয়েন হবে না, জয়েন তো হবে না, কারণ তাহলে তো আলাদা অবজেক্ট। আমি এক্সটেন্ড করলেও জয়েন হবে না, ইএক্স লিখে এন্টার করলাম, আমি এগুলো তো আসবে, এক্সটেন্ড করছি ওই পর্যন্ত আসছে, এটা কি জয়েন হয়েছে, তাও জয়েন হবে না, তারা আলাদা অবজেক্ট। জয়েন করার জন্য আলাদা কমান্ড আছে, আমরা জয়েন কমান্ড শিখি নাই এখনো, ঠিক আছে। জয়েন কারণ আলাদা অবজেক্টে জয়েন করতে হবে, অটোমেটিক জয়েন হবে না, এক কমান্ড ইউজ করে জয়েন করতে হবে। জয়েন করা আমি অনেক পদ্ধতির কথা বলছি, তাই না। আমরা জয়েন কমান্ডটা দেখি আর কি একটু। আচ্ছা দেখেন, এখানে এরকম হতে পারে, অনেক সময় আমরা কাজ করতে গিয়ে কি হতে পারে, যে আপনি ট্রিম করে ফেলছেন, কি হয় নাই, যেমন এখানে এটা আর এটাকে আমরা জয়েন করতে পারবো না, এখানে আর আলাদা জিনিস কমান্ড ইউজ করতে হবে, ঠিক আছে। এটাকে কি কেউ কোন সৃষ্টি করতে পারবেন অ্যাকশন আর ট্রিম কমান্ড দিয়ে, হ্যাঁ কেমনে অ্যাকশন কেমনে করবেন, অ্যাকশন কেমনে করবেন, আমি বলছি এক্সটেন্ড করার জন্য তো রেফারেন্স লাগবে, রেফারেন্স আছে, তাহলে অ্যাকশন তো করতে পারবেন না। অ্যাকশন করতে হলে কি লাগে, হ্যাঁ
এটা উপরে রাখছেন আর কি। এখানে আপনি এই যে এটাতে এই যে কোণাটাতে এখানের জন্য আমি এই জন্য রাখছিলাম এই কোণাটা প্রথম ড্রয়িং এর বাইরের দিকে অফসেট করছিলাম, তাই না? এখানে ওই এই জায়গায় কমান এগুলো তো আমরা উপরের দিকে যা আছে এগুলো তো পরে রাখছি। যে আমার দরকার হচ্ছে কি এই জায়গা থেকে এই জায়গায় এভাবে কোণ সৃষ্টি করা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এখন করতে পারা হচ্ছে একটা পদ্ধতি, সেটা হচ্ছে এটাকে টেনে ধরে আপনি উপর আনছেন। এটা শিখাইছি থেকে পাচ্ছেন, তাই না? এটা সাধারণত আমি প্রথমে শিখাই না, এটা আরো সহজ পদ্ধতি আছে। হ্যাঁ, তাহলে তো জয়েন হইলো না, আলাদা আলাদা অবজেক্ট, তাই না? অনেক প্রবলেম আছে, সমস্যা নেই। এটা যেটা শিখছেন ওর মধ্যে আপনারা অ্যাপ্লাই করতেছেন, সমস্যা নেই। আরো কমান্ড আছে, আমি সেই জন্য বলছি আমরা কোন কমান্ডটা কখন ইউজ করবো সেটা নির্ভর করবে কোন কমান্ডটা আমাকে কাজ সহজ করতেছে, ঠিক আছে? তাহলে এই সব ক্ষেত্রে আমরা যে কিছু কিছু ক্ষেত্রে আমাকে অবজেক্টকে কি করা যাবে না, ট্রিমও করা যাবে না, এক্সটেন্ড করা যাচ্ছে না, কিন্তু কোণ সৃষ্টি করতে হচ্ছে, ঠিক আছে? তখন আমরা কমান্ড ইউজ করব একটা, আমার মতো করে আপনারা একটু এই তিনটা জিনিস তৈরি করেন, তারপরে আমরা প্র্যাকটিস করি। একটা করবেন এখান থেকে এখানে লাইন, ওই লাইনটাকে যাতে এভাবে কাট করে যায়, দুটা লাইন এভাবে কাট করছে, ঠিক আছে? আরেকটা করবেন এইভাবে লাইন আঁকবেন, আবার আরেকটা লাইন আঁকবেন, এই লাইনটা যাতে এটা এভাবে থাকে, যেটাকে আমরা এক্সটেন্ড করতে পারবো, তাই না? ওকে, আর দুইটা লাইন আঁকবেন এইভাবে, যেটাকে ওখানে আমরা যেটা কন্ডিশন হয়েছে যেটাকে আমরা এক্সটেন্ড করতে পারবো না, ওই ধরনের কন্ডিশন। তিনটা কন্ডিশন আমি এখানে তৈরি করছি, আপনারা এরকম তিনটা কন্ডিশন তৈরি করেন। এখানে এই তিনটা কন্ডিশন আমার কাজ কি হবে, আমি কি করতে চাচ্ছি, এই যে দুটা লাইন কাট করছে, এই দুটা লাইন নিয়ে এই জায়গায় আমি কর্নার সৃষ্টি করতে যাচ্ছি, তার মানে কি এই অংশ আর এই অংশ বাদ দিতে চাচ্ছি, তাই না? আমরা খুব সহজে ট্রিম কমান্ড দিয়ে করতে পারবো, তাই না? পারবো নাকি? এটা করবেন না, আমি একটু দেখাই। আমি কিন্তু ট্রিম কমান্ড ইউজ করবো না এখানে, জাস্ট দেখাচ্ছি আমরা ট্রিম কমান্ড দিয়ে করতে পারি। এটা যে টিআর এন্টার করলে এটা ট্রিম করে কি হয়ে যায়, কর্নার হয়ে যায়, তাই না? আমরা সেটা অন্য কমান্ড দিয়ে করতে পারবো, সেটা দেখাবো। আরেকটা অপশন বলছে কি এটাতে আমরা কি করতে পারি, এই লাইনটাকে এদিকে বর্ধিত করে তারপর এই অংশটা ট্রিম করে দিতে পারি, তাই না? আমরা ইএক্স লিখে এন্টার করলাম, বর্ধিত করলাম। আচ্ছা, এখন আমাকে কি করতে হবে, এই অংশটা বাদ দিতে হবে, তাই না? ট্রিম করতে হবে। এখন আমি কোন কমান্ড আছে একটু খেয়াল করেন, এদিকে 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 একটু খেয়াল করেন, আগে আমি করার সময় একটু খেয়াল করবেন, কারণ এগুলো বোঝার জিনিস। আমি এই অবস্থায় এক্সটেন্ড করলাম, এখন আমার কি করা দরকার, এই অংশটা কোণ সৃষ্টি করতে হবে, ট্রিম করতে হবে। তাহলে আমি আবার এসকেপ থেকে বের হবো, আবার ট্রিম কমান্ডে ঢুকবো, আবার এটাকে ট্রিম করবো, সময় নষ্ট না? এক্ষেত্রে আমি বলছিলাম যে অটোক্যাড অনেক গুলা কমান্ড কি করে, যে কমান্ড আছে সেই কমান্ডে থাকা অবস্থায় যদি আপনি শিফট চাপেন তার উল্টা কাজ করে, এখানেও সে সেম কাজ করবে। দেখেন লেখা আছে শিফট সিলেক্ট টু, অ্যাকচুয়ালি কোথায় আছে, আমি এক্সটেন্ডে। তাহলে আপনি যখন এক্সটেন্ড কমান্ডে থাকবেন, কিবোর্ডে যখন শিফট চেপে ধরবেন তখন সে কি হয়ে যাবে, সেম হয়ে যাবে। শিফট চেপে ধরতে হবে, শিফট ছেড়ে দিয়ে আবার এক্সটেন্ড হয়ে যাবে। আবার যখন ফিল কমান্ডে থাকবেন তখন শিফট চেপে ধরলে সে কি হয়ে যাবে, একটা হয়ে উল্টা হয়ে যাবে। তাই এটা গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা কাজ করতে গিয়ে কিছু জিনিস চেঞ্জ করতে হচ্ছে, কিছু জিনিস এক্সটেন্ড করতে হচ্ছে, আপনাকে দুই কমান্ডে ঢোকার দরকার পড়বে না। জাস্ট কি করবেন, যে কমান্ডে ঢুকবেন সেই কমান্ডের কাজ শেষ করে শিফট চেপে কি করবেন, যেন আমার এই যে এখন ট্রিম করতে হবে, শিফট চেপে এটাকে ট্রিম করলাম। এটা আমার রেফারেন্স যেহেতু সিলেক্ট হয়ে আছে সেজন্য সে কাটিং এজ ধরে নিচ্ছে, ঠিক আছে? সেজন্য করতেছেন। ওকে, ঠিক আছে, বুঝতে পারছেন নাকি? তাহলে ট্রিম কমান্ড আর এক্সটেন্ড কমান্ড একটা আরেকটার বিপরীত, যেহেতু আপনি কি করতে পারেন, একটা কমান্ডে থাকা অবস্থায় শিফট চাপলে অন্য কমান্ডে কাজ করতে পারবেন। সত্য হচ্ছে শিফটটা চেপে রাখতে হবে, আবার শিফট যখন ছেড়ে দিবেন সে তার অরিজিনাল কমান্ডে ব্যাক করবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে কি করবো, এখানে বলছে আমার ট্রিম আর এক্সটেন্ড করার কোনো অপশন নাই। হ্যাঁ, আপনি করতে পারেন, যেহেতু গ্রিড পয়েন্টটা শিখেছি হয়তো এটা করতে পারবেন এখন থেকে, যে এটাকে দৌড়ে টেনে ধরে এই যে অবজেক্ট ট্র্যাকিং আছে এটা সাপেক্ষে আপনি টেনে নিয়ে আসতে পারতেছি, তাই না? আমরা এটা হচ্ছে প্রফেশনাল হয়ে গেলে তখন আমরা কমান্ড ইউজ না করে এভাবে করি। তো এটা না করে আপনি কি করবেন, একটা কমান্ড ইউজ করবেন। এটা এভাবে করবেন না, আমরা সেটা দেখবেন, এটা সহজ না, আপনাকে চাপতে হবে, ট্র্যাকিং করতে হবে। সেটা হচ্ছে আপনি যখন খুব ফাস্ট হয়ে যাবেন তখন আপনার জন্য, সেটা আমরা গ্রেড পয়েন্টের ক্লাসে দেখাবো। তারপর এখানে আমি আমার টার্গেট হচ্ছে কি সৃষ্টি করা, কর্নার সৃষ্টি করা। এরকম হইতে পারে আপনার
প্ল্যানে কাজ করতে গিয়ে একটা জায়গায় না একাধিক জায়গায় কর্নার সৃষ্টি করতে হচ্ছে, হতে পারে না? তখন আপনি ওইভাবে একটা একটা টেনে টেনে লম্বা করে করতে হবে, তারা সময় বেশি নষ্ট হবে। তাহলে কমান্ডটা জানলে আপনার জন্য আরো ইজি হবে। সেই কমান্ডটা কি? সেই কমান্ডটা হচ্ছে সিলেক্ট কমান্ড। দেখেন এখানে দুইটা কমান্ড আছে, তিনটা থাকে একটা, দেখেন সিলেক্ট, শেম্পার, ব্লাইন্ড কার্ভ। সিলেক্ট কমান্ডটা, সিলেক্ট মানে হচ্ছে অ্যাকচুয়াল সিলেক্ট মানে হচ্ছে কোন দুটো অবজেক্টের মাঝখানে যে কোণাটা আছে এখানে একটা বৃত্ত চাপ তৈরি করা। কি তৈরি করা? বৃত্ত চাপ তৈরি করা, তার অরিজিনাল কাজ। আচ্ছা মানে বৃত্ত চাপ আর কি, বৃত্ত চাপে যে এখানে বৃত্ত চাপ তৈরি করতেছে, এই যে কোণায় বৃত্ত চাপ তৈরি করতেছে, এখানে বৃত্ত চাপ তৈরি করছে, তাই না? তার অ্যাকচুয়াল কাজ হচ্ছে বৃত্ত চাপ তৈরি করা। তাহলে এখানে কি আমার বৃত্ত চাপ তৈরি করার কাজ? আমার তো এখানে কর্নার সৃষ্টি করা। কর্নার যখন হবে, এখানে যখন কর্নার হবে, এখানে তো কোনো বৃত্ত চাপ তৈরি হয় না। বৃত্ত চাপের একটা কি থাকে? বৃত্তের কি থাকে? রেডিয়াস থাকবে না? হ্যাঁ, আর যদি কোনো বৃত্ত চাপ তৈরি না হয় তাহলে তার রেডিয়াস কত হবে? 0 হবে, তাই না? আমরা রেডিয়াস দিয়ে এখানে কাজ করবো। দেখেন আমি সিলেক্ট কমান্ড বলছি, সিলেক্ট কমান্ডের অ্যাকচুয়াল কাজটা আমরা পরে করব। প্ল্যান করার জন্য আমরা সিলেক্ট কমান্ডটা ইউজ করব কি সৃষ্টি করার জন্য? কর্নার সৃষ্টি করার জন্য, কোণা সৃষ্টি করার জন্য। তাহলে এই যে সিলেক্ট কমান্ডের শর্টকাট হচ্ছে এফ। ঠিক আছে, এটা শর্টকাট কি? অনলি এফ। ঠিক আছে, এফ লিখে এন্টার করো। সাথে সাথে করেন, এটা সাথে সাথে করি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, করছেন? হ্যাঁ, এখানে কিন্তু সিলেক্ট কমান্ডের কিছু অপশন আছে। এই যে আমরা বলছিলাম যে রেডিয়াস দিতে হয় যখন সিলেক্ট করবেন, বৃত্তচাপ তৈরি করবেন, কত রেডিয়াস সেটা দিতে হবে। তো অটোক্যাডে ডিফল্ট অবস্থায় যদি আপনি সিলেক্ট কমান্ডের আগে কোনো কাজ করে না থাকেন এই ফাইলে, তাহলে ওই সিলেক্ট কমান্ডের মেমোরিতে রেডিয়াসটা কত থাকবে? এই যে এখানে লেখা আছে, দেখেন নিচে মেমোরিতে কি আছে? 0 আছে। তো 0 থাকলে একটা সুবিধা, আবার 0 নাও থাকতে পারে। ঠিক আছে না? ঠিক আছে, আমি একটু দেখাই আপনারা। হ্যাঁ, সিলেক্ট মানে হচ্ছে বৃত্তচাপ তৈরি করা, যে এখান থেকে এরকম একটা বৃত্তচাপ তৈরি করা দুইটা অবজেক্টের মাধ্যমে। এটা হচ্ছে তার অ্যাকচুয়াল কাজ। ঠিক আছে, তো আমি একটু দেখাই রেডিয়াস দিয়ে। এখানে রেডিয়াস 0 আছে না? তাহলে তো সে কি করবে? আমি একটু রেডিয়াস দিয়ে, যে রেডিয়াসে ক্লিক করলাম, আপনাদের করার দরকার না, আমি জাস্ট দেখাচ্ছি। এখানে একটা ভ্যালু দিলাম 5 ফিট, মানে রেডিয়াস দিলাম 5 ফিট। ঠিক আছে, তারপরে এই অবজেক্টটা সিলেক্ট করলাম, এখানে একটা বৃত্তচাপ তৈরি হয়েছে, দেখছেন? তাই না? এই 5 ফিট রেডিয়াস আর কি, যেহেতু আমার লাইনগুলো অনেক লম্বা সেজন্য এখানে কি এটা ছোট দেখা যাচ্ছে, তাই না? আমরা যখন এখানে করবো দেখবেন, এই যে এফ এন্টার করলাম, আমার মেমোরিতে এখন কত আছে? ওই যে বললাম আগের কাজটা, তাই না? তাহলে এখানে যখন ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, তাহলে যে বৃত্তচাপ তৈরি হয়েছে, তাই না? তো এখানে আমার বৃত্তচাপ তৈরি করার কাজ না। যেমন এখানে কি করা দরকার? কোণা সৃষ্টি করা দরকার। এই জায়গায় কোণা সৃষ্টি করা দরকার, তাই না? ওই যে আমার কন্ডিশনের সাথে মিলতেছে নাকি? এই কন্ডিশন আর ওই কন্ডিশন, উপরের কন্ডিশনের সাথে মিলতেছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করব? যদি সিলেক্টেড রেডিয়াস দেওয়া থাকে তাহলে আপনার আবার রেডিয়াসে গিয়ে 0 করব সেটা আমরা করব না। কি করব? কোণা সৃষ্টি করার জন্য দেখেন, এই যে ফার্স্ট অবজেক্টে যখন যার সাথে সিলেক্ট করব তাকে সিলেক্ট করব, এরপর এখানে একটা লেখা দেখেন কি বলছে? তাহলে আমি যদি সিলেক্ট কমান্ডে থাকা অবস্থায় তার রেডিয়াস কত আছে সেটা আমার জানার দরকার নাই। আমি অবজেক্ট সিলেক্ট করার সময় যদি শিফট চেপে রাখি, তারপরে ক্লিক করি, তাহলে কি হবে? সে কর্নার সৃষ্টি করবে, পারফেক্টলি কর্নার সৃষ্টি করবে। ক্লিয়ার? আর একটু আমি কন্ট্রোল জেড দিলাম। ঠিক আছে, দেন এফ লিখে এন্টার করলাম। ঠিক আছে, কোনো কিছু করব না। এই আমার সিফট দরকার হচ্ছে এই লাইন আর এই লাইনের মধ্যে কি হওয়া? কর্নার, জয়েন না, কর্নার। তাহলে আমি কি করব? এই শিফট চেপে ধরলাম, ফার্স্ট অবজেক্ট, সেকেন্ড অবজেক্ট, ক্লিক করতে হবে। দুইটা অবজেক্টের উপর ক্লিক করবে, তাহলে কর্নার হয়ে গেছে, তাই না? তো আমার এখানে কয় জায়গায় করা দরকার ছিল? 3টা জায়গায়। তাহলে আমার আবার কমান্ডে ঢুকবো, আবার করবো, সময় নষ্ট না? তখন কি করবেন? দেখেন আমি একটু কন্ট্রোল জেড দিলাম, একটু আপনারা এখন করবেন, একটু আমি দেখানোর পর করেন। দেখেন এফ লিখে এন্টার করলাম, আমি একবার কমান্ডে ঢুকে যদি ক্লিক করে শিফট চেপে ক্লিক করে দিই, তাহলে একবার বের হয়ে চলে আসতেছে।
আমার দরকার হতে পারে 3 বার 5 বার একবারে অনেকগুলো জায়গায় সিলেক্ট করতে হতে পারে বা কর্নার সৃষ্টি করতে হতে পারে। তখন আমরা কাকে অ্যাক্টিভ করবো? প্রথমে ক্লিক করার আগে এইকে অ্যাক্টিভ করবো। মাল্টিপল মানে কি? একাধিক, তাই না? তাহলে আমরা সিলেক্ট করার আগে কি করে নিব? মাল্টিপলকে অ্যাক্টিভ করবো। মাল্টিপলকে অ্যাক্টিভ করার জন্য কি করতে হবে? এখানে এসে ক্লিক করবেন অথবা এম লিখে এন্টার করবেন। ক্লিয়ার? তারপরে শিফট চেপে এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, কর্নার সৃষ্টি করেছে, কমান্ড থেকে বের হয়নি কিন্তু। আবার শিফট চেপে এটাকে সিলেক্ট করলাম। এটা এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোন অংশটা রাখবেন সেদিকে এসে ক্লিক করতে হবে। আমি যদি উপরের দিকে এবার এসে ক্লিক করি তাহলে ওই অংশটা থাকবে, বাকি অংশটা ফিল করে দিবে। ঠিক আছে? তাহলে সিলেক্ট করার সময় কি মনে রাখতে হবে, যেদিকে ক্লিক করবেন সেই দিকের অংশটা থাকবে, বাকি অংশটা কি হয়ে যাবে? পুরোটাই সেম হয়ে যাবে। ঠিক আছে? একবার বের হয়ে যাবে, আবার কমান্ডে ঢুকতে হবে অনেকবার। একবারই দুটো আমি অনেকবার করতে পারতেছি, বুঝলেন? আর যদি মাল্টিপল না দিতাম, এফ লিখে এন্টার করতাম, তাহলে একবারে সে কাজ শেষ করে বের হয়ে আসছে, শেষ বের হয়ে আসছে। আবার আমাকে সিলেক্ট করতে হলে আবার কি ঢুকতে হবে? আপনার একবার দরকার, তখন আপনার মাল্টিপলতে করার দরকার পড়বে না। আপনি কাজ করতে গিয়ে দেখতেছেন সিলেক্ট করা দরকার, কয়বার করা দরকার? একবার। তাহলে আপনার এম লিখে এন্টার করার দরকার নাই, তখন একবার করে বের হয়ে চলে আসে। কিন্তু আপনি কাজ করতে গিয়ে দেখতেছেন অনেক জায়গায়, যেমন এখানে এই যে বলছি আমি, এখানে কয় জায়গায় ট্রিম করতে হবে আমাকে? এখানেও সিলেক্ট করতে হবে কর্নার, এখানেও কর্নার করতে হবে, এই জায়গায় কর্নার সৃষ্টি করতে হবে, এই জায়গায় কর্নার সৃষ্টি করতে হবে, আবার এখানেও কর্নার সৃষ্টি করতে হবে, এখানেও কর্নার সৃষ্টি করতে হবে। কয় জায়গায়? 6 জায়গায়। তাহলে 6 জায়গায় আমি 6 বার ঢুকবো না, ঢুকে আমি একবারে করে দিতে পারি। দেখেন এফ এন্টার, এম এন্টার। ওকে, তাহলে প্রথমে এই ভিতরে গুলা করতেছি। শিফট চেপে রাখবেন। আপনার রেডিয়াস 0 থাকলে সুবিধা হচ্ছে শিফট চাপতে হবে না। রেডিয়াস যদি কত থাকে? 0 থাকে, তাহলে শিফট না চাপলে সে 0তেই করে ফেলবে। এখন আপনারা তো কাজ করতে গিয়ে রেডিয়াস দিতেই পারেন, তখন কিন্তু শিফট চেপে রাখতে হবে। ক্লিয়ার? সেজন্য আমি শিফট চেপে প্র্যাকটিস করার কথা বলতেছি কর্নার সৃষ্টি করার জন্য। অনেক সময় আপনি যদি মাথায় না থাকে তাহলে কিন্তু কি এটা ভুলে যাবে। সেজন্য রেডিয়াস থাকুক না থাকুক এটা নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই। আপনি জাস্ট মাল্টিপল অ্যাক্টিভ করে শিফট চেপে রাখবেন, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, দেখেন আমার কর্নার সৃষ্টি হয়েছে। এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, তারপরে এই অবজেক্ট, এই অবজেক্ট, দেন কর্নার হয়ে যাচ্ছে। এই অবজেক্ট, এই অবজেক্ট, কর্নার, এটার সাথে এটার, এই যে কর্নার, এটার সাথে এটার কর্নার হয়ে গেছে, তাই না? এটা আমার কাজ শেষ। হ্যাঁ, শিফট ছেড়ে দিলে তো সে আর কি করবে না। শিফট ছেড়ে দিলে কি করবে? বৃত্তচাপ থাকলে বৃত্তচাপের মতো তৈরি করে ফেলবে, সিলেক্ট করে ফেলবে, ঠিক আছে? কর্নার বানাবে না তখন। আর যদি শিফট ছেড়ে দিলেও করবে, একটু দেখাই। আমি বলছি রেডিয়াস, দেখেন মেমোরিতে রেডিয়াস কত আছে? তার 0 আছে। তাহলে আমার শিফট না করলে কিন্তু হবে, ঠিক আছে? তখন শিফট চাপতে হবে না। এই যে এটার সাথে এটা দিলাম, তখন কিন্তু কর্নার হবে। কেন কর্নার হচ্ছে? কারণ ফিলেটের রেডিয়াস কত আছে? 0 আছে। কারণ রেডিয়াস থাকলে বৃত্তচাপ তৈরি করবে। এটা একটা আমি বলছি, এটা পরবর্তীতে আপনি যখন কাজ করবেন, আমরা ফিলেটেরও কাজ করবো। কারণ ফিলেটের কাজ করলে আপনাকে ফিলেটের ভ্যালু দিতে হবে না, তখন তো ভ্যালু দিয়ে থাকলে এখানে এসে ভ্যালুটা দেখাবে। কারণ আপনি যদি শিফট চেপে না দিয়ে যদি কর্নার সৃষ্টি করতে চান তাহলে সে কি করে ফেলবে? বৃত্তচাপ তৈরি করে ফেলবে। সেজন্য আমি বলছি কি কর্নার তৈরি করার সময় মাথায় রাখতে হবে আপনাকে কিভাবে শিফট চেপে রাখবেন। শিফট চেপে রাখবেন। এখন রেডিয়াস থাকুক না থাকুক সে কি করবে? কর্নারই সৃষ্টি করবে। ক্লিয়ার? এই কাজটা আপনার প্ল্যান করতে গিয়ে কাজে লাগবে। দেখছেন আমি এখানে 6 জায়গায় কি করে ফেলছি, খুব ইজিলি কর্নার সৃষ্টি করে ফেলছি। এখন আপনি যেখানে ট্রিম করে ইজিলি করতে পারেন সেখানে ট্রিম করে করবেন, যেখানে সিলেক্ট করে ইজি বানা হয় সেখানে সিলেক্ট করবেন, ঠিক আছে? দেখেন সিলেক্টের একটা সুবিধা দেখেন, আমার হয়তো আপনার কাজ করতে গিয়ে কি হচ্ছে, এই লাইনের সাথে এই লাইনের একটা কর্নার সৃষ্টি করতে হচ্ছে, তাই না? তাহলে আপনাকে কি করতে হবে? ট্রিম করলে এই পুরো লাইন গুলাকে ট্রিম করতে হবে, তাই না? আবার উপরে লাইন গুলাকে ট্রিম করতে হবে। ট্রিম করাটা অনেক ঝামেলা না, কিন্তু আমি যদি এখানে সিলেক্ট করি এফ এন্টার, জাস্ট শিফট চেপে রাখলাম, এটা এটা দেন অটোমেটিক কি সে এখানে কিন্তু আরো অবজেক্ট আছে সেজন্য উপরে এখানে অবজেক্ট আছে, মানে এক্সট্রা অবজেক্ট ছিল সেজন্য দেখা যাচ্ছিল, ঠিক আছে? যেমন আমি এখানে দেখাই, আমি চাচ্ছি এটার সাথে এইটা কর্নার সৃষ্টি করে, তাহলে উপরের অংশটা আর এটা বাদ যাবে। তাহলে আমি এখানে ট্রিম না করে এফ এন্টার, এইটার সাথে শিফট চেপে এটা দিলাম, তাহলে কি হয়ে যাচ্ছে? অনেক জায়গা ট্রিম সে করে ফেলতে, তাই না? মানে আমাকে ট্রিমের কাজটা খুব ইজি করে দিচ্ছে সে এক্ষেত্রে।
কিন্তু সব ক্ষেত্রে এটা ইয়ে না। আমার যদি এরকম করতে হয় যে সিন করে বড় অংশটা রাখবো, তখন তো সিলেক্ট করলে হবে না, সিলেক্ট করলে তো পুরো অংশটা চলে যায়, ওই ক্ষেত্রে থ্রিমই করতে হবে। ক্লিয়ার? কখন কোনটা ইউজ করবেন, এখন এটা আপনার কাজের উপর নির্ভর করে করতে হবে, এবং কোনটা করলে ফাস্ট হচ্ছে এবং কোনটা করলে আবার অন্য কিছু ডিলেট হচ্ছে না, সেটাও মাথায় রাখতে হবে। ঠিক আছে? তাহলে এই যে ট্রিম, এক্সটেন্ড এবং সিলেক্ট, এই তিনটা কমান্ড আমরা আমাদের অটোক্যাডে এই যে প্ল্যান করতে গিয়ে খুব বেশি কাজে আসবে। ঠিক আছে? একটু প্র্যাকটিস করতে পারেন। যদি এটা আমি জাস্ট আপনাদের দেখাইছিলাম যে এখানে কি কি রাখতে হয়, তা আপনার যেগুলো আছে সেগুলো থাকলে সমস্যা না, যেগুলো লাগবে এগুলো নিয়ে আসবেন। বুঝলেন? যে কি কি আনছি আমরা, এগুলা নিয়ে আসবেন। ডাইনামিক ইনপুট মোড এগুলা পরে, এগুলা যখন লাগবে আপনি বাসায় গিয়ে ইয়ে করে এগুলো সেটিং করে দিবেন আর কি। ঠিক আছে না? আচ্ছা, নেক্সট আমি যে নেক্সট কমান্ডটাতে যাই, একটু শেষ করে দিব। আপনাদের ইয়ে ছিল যে আমরা কোন একটা অবজেক্টকে জয়েন করব কিভাবে, তাই না? হইতে পারে অনেক সময় আমাদের এরকম আছে যে একটা অবজেক্ট আরেকটা অবজেক্টের মুখোমুখি আছে বা অর্ধেক অর্ধেক আছে। ঠিক আছে? তখন আমরা কি করতে পারি, তাই না? সাপোজ এরকম আমি একটু দেখাই, এখান থেকে সাপোজ ধরলাম এখানে এরকম একটা লাইন আছে। ঠিক আছে? এরকম থাকতে পারে। আবার একটা লাইন আরেকটা লাইনের উপর এরকম থাকতে পারে। এগুলো কিন্তু পরবর্তীতে আসবে, যদি আমি এই সব কন্ডিশনে কি করতে হয় সেটা আরো পরে দেখাবো। দেখেন এখানে অবজেক্ট একটা অবজেক্ট, এটা কিছু অংশ এটার উপরে উঠে আসে, এই অবজেক্টের কিছু অংশ এটার উপরে উঠে আসে। ঠিক আছে? আর এখানে অবজেক্টটাকে কি করছি, কিছু অংশ কি আছে নাই, একদম ফাঁকা, দুইটা অবজেক্ট মুখোমুখি আছে, ফাঁকা। আর হতে পারে কি একটা অবজেক্ট আছে আরেকটা অবজেক্ট সেম ওইখানে আছে, মনে হচ্ছে একটা অবজেক্ট, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি তারা কয়টা অবজেক্ট? তাহলে আপনার কাজ করতে গিয়ে হইতে পারে যে তাদেরকে দুইটা অবজেক্ট হয়ে গেলে হয়তো আপনি অফসেট করতে হলে কি প্রবলেম করতেছেন, দশ যাবতীয় দিকে প্রবলেমে পড়বে, অনেক ধরনের প্রবলেম হবে। তাদেরকে আমার একটা অবজেক্টে রূপান্তর করা দরকার। কার কাছে এই কম কোন অপশন নাই, যা ওই অপশন তাদের মধ্যে নাই, যেখানে আপনি বলছেন এখানে ক্লিক করলাম এরপরে ফাঁকা রেখে আবার শুরু করবো, সেই অপশনটা নাই। কেন? ওই যে আপনি লাইন মানে কি, সে একবার কমান্ডে থাকা অবস্থায় সে কন্টিনিউ করবে, তার মেমোরি ওইটা হইলে তো অন্য ইয়ে হয়ে যেত, তখন আপনাকে বের হয়ে আসতে হবে অবশ্যই। আনকানেক্টেড করার জন্য আমি রেকর্ডটা অফ করি। আপনি যেটা করতে চাচ্ছেন প্যারালাল লাইন, দুটা লাইন সোজা রেল লাইন, কখনো কি কর্নার সৃষ্টি করার পসিবিলিটি আছে? হ্যাঁ, প্যারালাল লাইন কখনো কি হবে না, কর্নার সৃষ্টি করতে পারে। প্যারালাল লাইনের মধ্যে আপনাকে সব সিলেক্টই করবে। কেন? আপনি কানেক্ট করতে যাচ্ছেন, দুটা প্যারালাল লাইন কানেক্ট কিভাবে হবে, সোজা করে সে কানেক্ট করতে পারবে না। ঠিক আছে? তো তার ওই অপশনটা দিতে নেই, প্যারালাল লাইনকে সে কখনো কি করতে পারে না, মানে কর্নার সৃষ্টি করতে পারবে না, এটা অপশনটা নাই। সে তখন আপনি শিফট চেপে রাখলেও কি করবে, কেন? কারণ সে এখান থেকে এখানে দুটো লাইন আছে, এখান থেকে যদি সোজা কানেক্ট করতে চান তাহলে আরেকটা লাইন ড্র করতে হবে, সে লাইন ড্র করতে পারে না। সিলেক্ট কমান্ড কি করে, বৃত্তচাপ তৈরি করতে পারে কিন্তু লাইন ড্র করতে পারে না। কর্নার সৃষ্টি করার জন্য সে কি করতেছিল, এক্সটেন্ড করতেছিল, ট্রিম করতেছিল, লাইন ড্র করতেছিল না, তাই না? কিন্তু প্যারালাল লাইনকে যদি আপনি সোজা কানেক্ট করতে চান তাকে আরেকটা লাইন ড্র করতে হবে। সিলেক্ট কমান্ড লাইন ড্র করতে পারে না। ঠিক আছে? আচ্ছা, আর আপনার ওইটাও কি আলাদা ফাঁক রাখতে হলে কি করতে হবে, আলাদা করে ঢুকে করতে হবে। ঠিক আছে? মানে একসাথে, হ্যাঁ এইটাই দেখাচ্ছে আর কি। আমি বলছি এরকম দুটো অবজেক্ট আছে, কি আছে, দূরে আছে, কিন্তু আপনার দরকার এই দুটো অবজেক্টকে একসাথে করা। ঠিক আছে? এখানে একটা জিনিস খেয়াল করেন, এক্ষেত্রে কেউ যদি এক্সটেন্ড করেন, অনেকে করে এক্সটেন্ড করেন, তাহলে কি হবে, আমি এটাকে এক্সটেন্ড করে দিলাম, তাহলে কি একটা অবজেক্ট হয়ে গেছে? হবে না। এক্সটেন্ড কমান্ড কখনো জয়েন করতে পারে না। দেখেন এই অবজেক্ট আমরা যেটাকে এক্সটেন্ড করছি এটা কতটুকু পর্যন্ত চলে আসছে, ওই যে রেফারেন্স পর্যন্ত চলে আসছে, তার মানে এটা নিচে আরেকটা অবজেক্ট তৈরি হয়ে গেছে। এখানে কয়টা অবজেক্ট আছে, দুইটা অবজেক্ট আছে। ঠিক আছে? নিচে আরেকটা অবজেক্ট আছে, এখানে দুইটা অবজেক্ট আছে, সেটা কিভাবে বুঝবো? হ্যাঁ, কেমনে ডাবল লাইন বোঝা যাচ্ছে? হ্যাঁ, ক্লিক করলে বোঝা যাচ্ছে, জুম করলে একটার উপর একটা থাকলে তো কখন আপনি জুম করলে একটাই দেখা যাবে, অপশন আছে। লেয়ার তো অন্য জিনিস, লেয়ারে তাকে দেখা যাবে না, দেখা যাওয়ার একটা অপশন আছে, সেটা একটু দেখে নেন। সেটা হচ্ছে এই যে কাস্টমাইজেশন লাইনে আসেন,
এটা এটা আরো পরে দেখানো দরকার, তারপর আমি দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি বোঝার সুবিধার্থে যে এখানে দুটো অবজেক্ট আছে। সিলেকশন সাইক্লিং নামের একটা অপশন আছে, দেখছেন? এটাতে ক্লিক করেন। সিলেকশন সাইক্লিং মানে একটা জায়গায় যদি একাধিক অবজেক্ট থাকে, কাকে আপনি সিলেক্ট করবেন তাকে নির্ধারণ করার অপশন, ঠিক আছে? দেন সিলেকশন সাইক্লিং ক্লিক করার পর এটা এখানে আসছে, এই যে এটা, ঠিক আছে? এটা অন করেন। হ্যাঁ, এই যে সিলেকশন সাইক্লিং, এটা সবসময় অন রাখবেন। গত ক্লাস আমি দেখাই নাই, যেটা অন রাখার কথা বলি নাই, আজকে বলতেছি এটা সিলেকশন সাইক্লিংটা আপনি এখানে রাখবেন, এটা কাজে আসবে। তো সেজন্য আমি আজকে নিয়ে আসলাম এই যে সিলেকশন সাইক্লিং, ঠিক আছে? এটাতে ক্লিক করার পর এই যে সবুজ একটা অপশন আসছে, আসছে না নিচে? আসছে নাকি? নিচে নিচে, এই যে নিচে এটা, এটাকে অন করেন। অন করার পর এখন আপনি মাউস যখন আমি আনতেছি এখানে, দেন কি কোনো ডিফারেন্স দেখা যাচ্ছে? দেন এখানে মাউস থাকা আর এখানে মাউস থাকার মধ্যে কোনো ডিফারেন্স আছে? এখানে মাউস থাকা আর এখানে মাউস থাকা, না আবার খেয়াল করেন, না না, এই যে এটা এটা থাকা, এখানে মাউস থাকা আর এখানে মাউস থাকা, পার্থক্য কি? উপরে একটা সিম্বল আছে, বুঝছেন? উপরে একটা সিম্বল, কপি না, এটা হচ্ছে ডুপ্লিকেট, মানে এখানে একাধিক অবজেক্ট আছে, ঠিক আছে? এটা একটা অপশন। আবার আবার এটা তো দেখাচ্ছে যে অবজেক্ট আছে, সিলেক্ট করার জন্য কি করতে হবে? যেটা অন করছি এটার কাজ কি? দেন এখানে যখন আমি ক্লিক করবো, একটু খেয়াল করেন, যখন আমি এখানে ক্লিক করতেছি তখন একটা ডায়লগ বক্স আসতেছে, ঠিক আছে? এটা হচ্ছে সিলেকশন সাইক্লিং ডায়লগ বক্স। দেখেন এখানে কয়টা অবজেক্ট আছে? দেখেন এই যে প্রথমে উপর লাইনে মাউস যখন উপরের লাইন আছে, সে ওই যে পুরাটাকে দেখাচ্ছে, তার মানে সবার উপরে আছে পুরা লাইনটা, আর নিচের লাইনটা কতটুকু আছে? এই যে অতটুকু আছে। এখন যেটাকে এটার উপরে ক্লিক করলে তাকে সিলেক্ট করে, ঠিক আছে? এটা নিয়ে আমি পরে কথাবার্তা বলবো, আমি জাস্ট বোঝার সুবিধার্থে আসলাম যে এটা কি জিনিস। এটা কিন্তু আমরা সাধারণত অফ করে কাজ করি, যখন লাগে তখন অন করি। কেন? কারণ এটা যদি অন থাকে বারবার আপনাকে ওই ডায়লগ বক্স দিবে সে, ঠিক আছে? এটা আপনার জন্য বিরক্তির কারণ হতে পারে, ঠিক আছে না? আচ্ছা যাও, তো এটা যদি অফ থাকে, অফ থাকলে কাকে সিলেক্ট করবে আগে? এখানে তো অবজেক্ট দুইটা, হ্যাঁ, যা যে উপরে থাকে তাকে সিলেক্ট করবে ক্লিক করলে, ঠিক আছে? আর যদি এরকম উইন্ডো বক্স দিয়ে সিলেক্ট করেন, তাকে সিলেক্ট করবে সবগুলাকে, সবগুলাকে। এই সিলেকশনের এগুলা জিনিসগুলো আস্তে আস্তে অ্যাডভান্স আমি দেখতেছি, দেখেন সিলেকশন যে করতেছি না দেখুন, ক্লিক করে এখন একাধিক অবজেক্ট থাকলে ক্লিক করলে কাকে সিলেক্ট করে? অনলি উপরের অবজেক্টটাকে। আপনার একটা একটা জায়গায় 4-5টা অবজেক্ট থাকতে পারে, সবগুলোকে সিলেক্ট করার জন্য কি করতে হবে? সিলেকশন বক্স দিয়ে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তাহলে সে সবগুলাকে সিলেক্ট করবে, ক্লিয়ার? এগুলো আরো দেখবো। আচ্ছা, আমার টার্গেট ছিল এক্সটেন্ড করলে কি হচ্ছে, তাহলে আমার প্রবলেম সলভ হচ্ছে না, আরো ঝামেলা সৃষ্টি করে দিবে। কেন? ভিতরে আরেকটা অবজেক্ট থেকে যায়, ঠিক আছে? এরকম ভিতরে অবজেক্ট থেকে গেলে ওগুলোকে বাদ দেওয়ার একটা কমান্ড আছে, এটা আমরা শিখবো। আর তারপরে আমি আপাতত আমাদের ইয়েতে যাই। এখন কিভাবে করবো? তাহলে এদেরকে আমার কি করা দরকার? একটা অবজেক্ট করে দরকার, বানানো দরকার, এবং তারা যাতে কানেক্টেড হয়ে যায় সেটার কমান্ডটা হচ্ছে যে মডিফাই টুলবারে এখানে আছে, দেখেন এই যে এটা জয়েন কমান্ড। ওখানে আপনার যেতে হবে না, জাস্ট আমি দেখাচ্ছি যে ড্রপ ডাউনে ক্লিক করলে ওখানে অনেকগুলো কমান্ড থাকে। এই ড্রপ ডাউনে ক্লিক করলে দেখবেন এখানে আরো অনেক কমান্ড আছে, এই ড্রপ ডাউনে ক্লিক করলে দেখবেন আরো কমান্ড আছে, এখানে ক্লিক করলে দেখবেন আরো কিছু অপশন আছে, তাই না? তো আমরা আমি জাস্ট দেখার সুবিধার্থে বলছি এটা জয়েন কমান্ড। জয়েন কমান্ডের শর্টকাট হচ্ছে জে, অনলি কি জে, ঠিক আছে? তাহলে জয়েন করতে হইলে কি করবেন? আপনি যাদেরকে জয়েন করতে চান তাদেরকে আগে সিলেক্ট করে দিতে পারেন, তারপর যে লিখে এন্টার করতে পারেন, ঠিক আছে? এখন কি হয়ে গেছে? এখন কয়টা অবজেক্ট হয়েছে? একটা অবজেক্ট। দেখবেন এখানে কোনো ডুপ্লিকেট নাই, কোনো ডুপ্লিকেট নাই, তাই না? একটাই অবজেক্ট, ক্লিয়ার? তাহলে এই কিছু ক্ষেত্রে এরকম হতে পারে যে আপনার দুইটা অবজেক্ট আছে, তাদেরকে কানেক্ট করা দরকার। এক্সটেন্ড করলে মনে হবে যে কানেক্ট হয়েছে, কিন্তু কানেক্ট হবে না, আপনার প্রবলেম পুরোপুরি সলভ হবে না, আরো প্রবলেমে ফেলতে পারে। সেক্ষেত্রে কি করবেন? জয়েন করবেন, ঠিক আছে? দুইটা অবজেক্ট, দেখেন এটা একটা অবজেক্ট আছে, এটা একটা অবজেক্ট আছে, ওভারল্যাপ হয়ে আছে, তাদেরকে কিছু জয়েন করতে পারবে? দেখা একটু দেখেন, এই অবজেক্টটা, এখানে অবজেক্টটা এতটুকু আছে, একটার উপর একটা ছড়ে আছে, তাই না? এই আরেকটা ছিল মুখোমুখি আঁকছিলাম, তাই না? এই যে একটা মুখোমুখি আঁকছিলাম, মুখোমুখি থাকলে সে কি করবে? জয়েন সিলেক্ট করলাম দুটাকে। এখানে কয়টা অবজেক্ট কিভাবে বুঝবো? কয়টা লাইন কেমনে বুঝবেন? এখানে যে কয়টা লাইন, হ্যাঁ, এই যে গ্রিপ পয়েন্ট, দেন একটা লাইনের 3টা গ্রিপ পয়েন্ট থাকে, তাই না? সেজন্য এখানে বোঝা যাচ্ছে কি দুইটা লাইন, এখানে এই গ্রিপ পয়েন্ট একটার উপর একটা পড়ছে আর কি।
তাহলে দুইটা লাইন আছে, এটা আপনি বুঝতে পারতেছি ইজিলি। তাহলে এদেরকে জয়েন করার জন্য জয়েনের শর্টকাট কি, যে লিখে এন্টার করলাম, তাহলে দেখেন একটা অবজেক্ট হয়ে গেছে। ক্লিয়ার? লেগে থাকলে ফাঁকা থাকলে জয়েন করবে। হ্যাঁ, এখন কেউ আবার এরকম চেষ্টা করবেন না যে লাইনটা এভাবে আসছে, এদেরকে কি সে জয়েন করতে হবে? একটা উপর একটা নিচে, এদের জয়েন করতে হবে? এদের কিন্তু সে জয়েন করতে পারবে না। আবার এদেরকে এভাবে জয়েন করবেন সেটা পসিবল না। কেন? জয়েন করতে হলে কি করবে সে? সোজাসুজি সামনাসামনি থাকতে হবে। অনেক সময় এরকম হয় একদম কাছাকাছি আছে কিন্তু আপনার মনে হচ্ছে তারা সোজাসুজি আছে, কিন্তু অটোকেটে খুব সামান্য ডিস্টেন্স কি আপনি বুঝতেছেন না, কিন্তু সে তো বুঝতে হবে নাকি, তো তখন কানেক্ট করবে না। কেন হইতে পারে কি এটা খুব একটু এদিক ওদিক আছে, ঠিক আছে, ওইসব ক্ষেত্রে সে পসিবল করবে না। এখানে কয়টা অবজেক্ট? দুইটা অবজেক্ট। তাহলে জয়েন করবো, যে লিখে এন্টার করলাম, জয়েন করছে। দেখেন আমি যখন ক্লিক করছি তখন কি করে দিচ্ছে? জয়েন করে দিচ্ছে। ওই যে যে অংশটা বাড়তি অংশ ছিল দুটারই, ওটাকে বাদ দিয়ে তাদেরকে একটা করে দিচ্ছে। ক্লিয়ার? তাহলে জয়েন কমান্ডটা আপনি একটা অবজেক্ট থেকে দূরে থাকলেও জয়েন করবে, মুখোমুখি লেগে থাকলেও জয়েন করবে, একটার উপর একটা ওভারল্যাপ করে থাকলেও কি জয়েন করে দিবে। বুঝতে পারছে? তাহলে জয়েন করবেন। যদি এরকম প্রবলেম হয়, এক্সটেন্ড করা না করে কি করবেন? কারণ এক্সটেন্ড করলে কি হয়, একটা লাইন থেকে যা একটা লাইন ওইখানে চলে যাবে। যখন আমরা দরজা বসাবো, জানালা বসাবো, তখন সে কোন লাইনটা বুঝতে পারবে না। এক বসাতে যাচ্ছেন ওখানে, সে অন্য লাইন ধরে অন্য জায়গায় চলে যাবে। ঠিক আছে? এই জন্য যাতে যে জায়গায় ওয়ানের তো লাইন থাকতে হবে দুইটা, যাতে ওই দুইটা লাইনই থাকে শুধুমাত্র প্যারালাল, এর মাঝখানে যাতে অন্য কোনো লাইন না থাকে। যদি লাইন থেকেও যায় ভুলে, এটাকে বাদ দেওয়ার কমান্ড আছে। ঠিক আছে? তো অটোকের অনেক কমান্ড আছে যেগুলো কাজকে খুব ইজি করে দেয়। এই যে প্ল্যানটা যতটুকু হয়েছে, এখন আমরা যে কোনো একটা দিয়ে আগাবো, তাই না? এখন আর তিনটা দরকার, আমি জাস্ট তিনটা দিয়ে দেখাচ্ছিলাম, তিনটা কমান্ড শিখছিলাম। এবং যদি আপনি পলিলাইন এবং রেক্টেঙ্গেল দিয়ে করেন তাহলে কিভাবে এক্সট্রুড করে নেবেন সেটা শিখছি। আর ফিলেট টিলেট করলাম। এখন আমাদের পরবর্তীতে আমি যে কোনো একটা দিয়ে আগাই, এটা সব সেমই, তাই না? আমার এখানে যখন আমরা ফিলেট করছিলাম তখন এটাকে এক্সটেন্ড করে দিতে হবে, তাই না? আমরা এটাতে আর না যাই, এগুলো আমি ডিলিট করে দিচ্ছি, আর রাখতেছে না। আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম। আমি একটু ফ্রেশ করে রাখতেছি আমার ড্রয়িংটা। আচ্ছা, এরপরে এখন কিভাবে আগাবো দেখেন। আমার ড্রয়িংটা যদি খেয়াল করেন, আমরা পিছন দিক থেকে আসি, এখানে এখন শেষ, এই কমান্ড গুলো ইউজ করবো। এখান থেকে এই যে রুমটা আছে, রুমের মাপ কত দেওয়া আছে? 14 ফিট 2 ইঞ্চি এবং 10 ফিট। ঠিক আছে? তো এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, ডাইমেনশন দেওয়ার ক্ষেত্রে, যেমন আমরা অনেক সময় দেখবেন এখানে আমি ডাইমেনশন দিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে, কিন্তু এখানে প্ল্যান যখন পাবেন অন্য কোনো, ওখানে ডাইমেনশন দেওয়া থাকবে না, এখানে লেখা থাকবে, রুমের মাপটা লেখা থাকবে। তাহলে রুমের মাপের মধ্যে লেখা থাকলে এখানে দুইটা লেখা থাকবে। এখন আমি প্রথমে 14 ফিট 2 ইঞ্চি লিখবো, এভাবে লিখবো, নাকি প্রথমে 10 ফিট লিখবো, এটা একটা ফ্যাক্ট। এটা কিন্তু ইঞ্জিনিয়ারিং ব্যাখ্যা আছে যে কোনটা বুঝবে। এটার ক্ষেত্রে মনে রাখবেন যে আপনি লেখার ক্ষেত্রে যখন ডাইমেনশনটা লিখে টেক্সট লিখবো না পরবর্তীতে আমরা, তখন এই কথাটা আমরা মাথায় রাখতে হবে যে আমার যে টেক্সট, আমরা যে মাস্টার বেডরুম লিখছি, এটা কোন ডিরেকশনে লিখছি? হরিজন্টাল ডিরেকশনে। তাহলে টেক্সটটা যে ডিরেকশনে থাকবে, সেই ডিরেকশনে যে ডাইমেনশনটা থাকবে সেটা প্রথমে লিখতে হবে। ক্লিয়ার? এটা যাতে ভুল না হয় কারো। ক্লিয়ার? টেক্সটের ডিরেকশন যেভাবে, ওই ডিরেকশনের ডাইমেনশনটা প্রথমে, অন্য ডিরেকশনটা কি বসবে? সেকেন্ডে বসবে। ঠিক আছে? এখন আমি যদি এটাকে মাস্টার বেডরুমটা এভাবে লিখতাম, লেখাটা টেক্সট আমি এভাবে লিখতে পারতাম না এই ডিরেকশনে, এটা তো এই ডিরেকশনে লিখছি, এই ডিরেকশনে লিখতে পারতাম না, তখন আমাকে প্রথমে কোনটা দিতে হবে? ভ্যালু 14 ফিট। ঠিক আছে? এইটা তখন প্ল্যান দিয়ে দিলে, তখন এখানে আমি জাস্ট প্রথম ক্লাসে প্রথম দিকে ভ্যালুটা বোঝার সুবিধার্থে ভাবে দিছি। তাহলে আমার এখান থেকে এটা 14, এটা হচ্ছে ইনার টু ইনার, এখান থেকে এটা যে এখান থেকে এই রুমের ভিতর থেকে এই পর্যন্ত 10 ফিট। আবার এখানে ওয়াল আছে কয় ইঞ্চি? 5 ইঞ্চি। আবার এখান থেকে এটা 4 ফিট 5 ইঞ্চি ওয়াল, আবার 10 ফিট এটা। আবার এখান থেকে এটাও 14 ফিট 2 ইঞ্চি। আবার এখান থেকে এটা 4 ফিট। আমরা আগে এতটুকু আঁকা শিখি, তাহলে আপনি পরেরটা আঁকতে পারবেন। দেখেন কি কমান, আমরা বলছিলাম আমাদের যতটুকু ড্র করা আছে এটা হচ্ছে একটা লাইন আছে, তাই না? তাহলে আমরা আরেকটা 5 ইঞ্চি ওয়াল আঁকতে হবে। ওয়াল আঁকার জন্য 5 ইঞ্চি ওয়াল আঁকতে হলে কোন কমান্ড ইউজ করবো? অফসেট কমান্ড ইউজ করবো, তাই না? একটু খেয়াল করেন, এখানে অফসেট কমান্ডে আমি আরেকটা জিনিস শিখি। আমরা অফসেট কমান্ডে ঢোকার পরে এতক্ষণ কি বলছিলাম? অফসেট ডিসটেন্স দিতে, তাই না? তো এর আগে পর্যন্ত তো আমার 5 ইঞ্চি 2 ফিট এগুলা ফিক্স ছিল, একটাই মাপ ছিল।
কিন্তু এখন যেটা বলছি, একবার 14 ফিট 2 ইঞ্চি করতে হবে, একবার 10 ফিট করতে হবে, একবার 4 ফিট করতে হবে, একবার 5 ইঞ্চি করতে হবে, বিভিন্ন ডাইমেনশন আপনাকে করতে হচ্ছে না। তখন আপনি এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারেন যে আপনি প্রথমে কোনো ভ্যালু না দিয়ে তাকে থ্রো অ্যাক্টিভ করতে পারেন। তাকে অ্যাক্টিভ করে নেবেন থ্রোকে। তাহলে কি হবে, আপনার ভ্যালুটা ওই যে আমি গত ক্লাসে দেখাচ্ছিলাম 5 ইঞ্চি তার মেমোরিতে থাকে, পরবর্তীতে চেঞ্জ করা যায়, কিন্তু জেলে প্রথমে ধরে নেয়, তাই না? সেই প্রবলেমে না পড়ার জন্য আপনি কি করবেন, কোন ডাইমেনশন না দিয়ে তাকে অ্যাক্টিভ করে নিছে শোকে। শোকে অ্যাক্টিভ করতে হলে কোন শর্টকাট কি? টি। আমি টি লিখে না লিখে এখানে ক্লিক করতেছি। ক্লিয়ার? এটা মানে কি, থ্রো মানে হচ্ছে আমি যাকে অফসেট করবো সেটাকে ধরে নিয়ে গিয়ে কোথায় বসাবো সেটা বলে দেওয়া। ঠিক আছে? যেমন এই যে লাইন, এই লাইনটাকে সিলেক্ট করলাম ক্লিক করে, কোন দিকে? এই পাশে আসতে হবে 5 ইঞ্চি ওয়াল, তাই না? তাহলে কি করবো, 5 লিখে এন্টার করলাম। লাইনটা যেদিকে অফসেট করতে হবে মাউসটা ওইদিকে নিতে হবে। ঠিক আছে? ঠিক সেম এই লাইনটাকে আমার 5 ইঞ্চি করতে হবে, এটাকে সিলেক্ট করে ভিতরের দিকে আনলাম, 5 লিখে এন্টার করলাম। এই লাইনটাকে সিলেক্ট করে ভিতরের দিকে আনলাম, 5 লিখে এন্টার করলাম। ঠিক আছে? মানে তিন পাশে তো 4-5 ইঞ্চি করে দিয়ে দিলাম। এরপরে রুমটা কত বলছিলাম, এখান থেকে এটা 14 ফিট 2, তাহলে আমি এটাও দিয়ে দিতে পারি প্রথমে। এই যে ভিতরের লাইন, অবশ্যই ভিতর থেকে ভিতরের লাইন, তাই না? তাহলে ভিতরের লাইনটা সিলেক্ট করে 14 ফিট 2 এন্টার করলাম। আবার যে লাইনটা আসছে এখন, এই লাইনটাকে সিলেক্ট করে নিচের দিকে এনে 5 লিখে এন্টার করলাম। ওয়াল হয়ে যাচ্ছে, তাই না? ঠিক আছে না? আচ্ছা, এরপরে এখান থেকে আমি যদি এখানে যাই, এখানে একটা ভ্যালু পাচ্ছি, এটা কত? ওয়াশরুম 4 ফিট, তাই না? আমি সেটাও এঁকে নিতে পারি। এই যে লাইন যেটা আসছে এখান থেকে সিলেক্ট করে 4 ফিট এন্টার করলাম। তারপর ওয়ালের জন্য 5 লিখে এন্টার করলাম। এতটুকু করেন সবাই। ঠিক আছে? সেম আমি একটু আবার রিপিট করি, এটার ক্ষেত্রে দেখেন কি করছি, জাস্ট 4 লিখে এন্টার করছি, এখানে কোনো ডিসটেন্স দিই নাই, কাকে অ্যাক্টিভ করছি? থ্রোকে। আর ওখানে ওখানে থ্রোকে অ্যাক্টিভ করতে হলে টি লিখে এন্টার করতে হবে, বুঝছেন? এখন কি টি লিখে এন্টার করতে হবে? এখন কেন? এখন এন্টার দিয়ে দিতে হবে, কেন? তার মেমোরিতে থ্রোটা আছে। ঠিক আছে? ওই যে বলছিলাম মেমোরিতে যেটা থাকে সেটাকে অ্যাকসেপ্ট করতে হলে কিছু করতে হয় না, এন্টার দিয়ে দিলে সে এটা নিয়ে নেয়। তাহলে আমি এন্টার দিয়ে দিলাম, যে থ্রোকে নিয়ে নিছে। ঠিক আছে? আগের বার যেহেতু ভ্যালু দেওয়া ছিল সেজন্য থ্রো দেওয়ার জন্য থ্রোতে যাইতেছিল, এখন তো থ্রোই আছে তার মেমোরিতে, তাহলে সেজন্য এন্টার দিয়ে দিছি। সিলেক্ট করলাম, নিচে আসলাম, 5 ইঞ্চি ওয়াল দিলাম। এই লাইনটা সিলেক্ট করলাম, ভিতরের দিকে আসলাম, 5 ইঞ্চি ওয়াল। এই লাইনটা সিলেক্ট করলাম, ভিতরের দিকে আসলাম, 5 ইঞ্চি ওয়াল। ঠিক আছে না? এরপর ভিতরের লাইনটা, এই যে ওয়ালের ভিতরের লাইনটা সিলেক্ট করে আমার বেডরুমের মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে 14 ফিট 2 এন্টার করলাম। ঠিক আছে না? এরপর ওখানে একটা লাইন, ওয়ালের জন্য দুটো লাইন লাগে, তাহলে ওই ওয়ালের জন্য আমার এটাকে সিলেক্ট করে 5 লিখে এন্টার করলাম, 5 ইঞ্চি ওয়াল। এরপর আমার ওয়াশরুম আছে 4 ফিটের একটা, এটাকে দিয়ে দিলাম, এরপরে 5 ইঞ্চি ওয়াল। ঠিক আছে? এতটুকু আমরা উপর অংশটা কমপ্লিট করে তারপর এদিকে আসবো। ওকে, খুব সিম্পল, এখানে তেমন বেশি কমান্ডটা। এই যে এই লাইনটাকে, এই যে ভিতরের লাইনটাকে অফসেট করে এই পর্যন্ত এই লাইনটা আসছে, তাই না? তাহলে ওয়ালের জন্য আরেকটা লাইন আছে না, এটা 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 কোন দিকে? নিচের দিকে, ওইদিকে আসতে হবে, যেদিকে আছে ওইদিকে যেতে হবে। খেয়াল করেন, এখান থেকে এই যে 14 ফিট 2 ইঞ্চি, এটার পরে হচ্ছে আবার কত ইঞ্চি? 10 ফিট, তাই না? এখন আমি অফসেট করার আগে আমার এখানে রুমটা তো এতটুকু, তাই না? এরপরে এই রুমটা এতটুকু পর্যন্ত আসবে, তাহলে আমার এই লাইনটা তো পুরাটা কন্টিনিউয়াস আছে, তাহলে আমরা এখানে একটা ট্রিম করে দিব। ঠিক আছে না? কোন জায়গায়? এই যে এই জায়গায় দেখেন, এখানে এটা 14 ফিট না, তাহলে 14 ফিট এই জায়গায় আমি একটা ট্রিম করে দিব। এখন এই যে এটাকে ট্রিম করে দিব, ট্রিম করে উপরের লাইনটাকে অফসেট করব, তাহলে শুধু ওই লাইনটাই আসবে। বুঝতে পারছেন কি জন্য করতেছে? দেখেন, খেয়াল করেন, আমার এই যে এই যে রুমটা, এই রুমের এই ওয়ালটা এতটুকু পর্যন্ত না, 14 ফিট 2 ইঞ্চি পর্যন্ত, তাহলে আমার তো এই লাইনটা কন্টিনিউয়াস লাইন। এখন এই লাইনটা পুরাটা লাইন, একটা লাইন না, অফসেট করলে পুরাটা চলে আসবে, পুরাটা আসলে পর আবার আমার ট্রিম করতে হবে, তাই না? আমি একটু ঝামেলা থাকতে হইতে পারে, তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আগে এই জায়গায় একটা চিয়ার এন্টার করে এই কোণাটা ট্রিম করে নিলাম, দুটা লাইন হয়ে গেছে এখন, তাই না? এখন এই লাইনটাকে আমি অফসেট করলে শুধুমাত্র ওই অংশটা অফসেট হবে। ঠিক আছে? তাহলে এখন ওয়ানটা শোকে অ্যাক্টিভ করলাম, 5 ফিট 10 ফিট রুম, এটাকে সিলেক্ট করে 10 ফিট এন্টার করলাম। এরপর ওয়ালের জন্য 5 ইঞ্চি, ওয়ালের জন্য এই পাশে এনে 5 ইঞ্চি দিলাম। এখানে একটা ওয়াশরুম আছে, ওয়াশরুমটা কয় ফিট?
4 ফিট, তাই না? ওয়াশরুমটা 4 ফিট, এটাকে সিলেক্ট করে 4 ফিট দিলাম। এরপর আবার ওয়ালটাকে সিলেক্ট করে 5 ইঞ্চি ওয়াল দিলাম। ঠিক আছে, দেখেন আমার মোটামুটি এতটুকু হয়ে গেছে, তাই না? এখন এখানে যেখানে যেখানে দরজা আছে ওই জায়গাগুলো ওয়ালই রাখবো আমরা, পরে যখন দরজা বসে অটোমেটিক সে কেটে যাবে। অনেকে আমরা ওয়াইকিওয়াস প্লাগইন ইউজ করবো বলছিলাম, তাই না? ওইটা প্লাগইন ইউজ করলে আপনাকে ট্রিম করতে হবে না। যারা ওয়াইকিওয়াস প্লাগইন ইউজ করবে না তাদেরকে ওই জায়গা বরাবর ট্রিম করে কাজ করে দরজা বসাতে হয় কঠিন, আমরা খুব ইজিলি বসাতে পারবো। যেখানে যেখানে দরজা জানালা আছে ওখানে আমরা কোনো কিছু করবো না, জাস্ট অটোমেটিক দরজা বসলে সে অটোমেটিক কি হয়ে যাবে, কেটে যাবে। যেখানে কাটা আছে সেখানে আমরা কাটবো, ট্রিম করে রাখবো, ঠিক আছে? আচ্ছা, এখন এখান থেকে এটা কয় ফিট? 10 ফিট। তাহলে আমরা ওই অংশটা দেখেন, আমি এখানে বাথরুমটা পাইছি, তাই না? বাথরুমের মাপটা পাইছি, তাহলে আমি এখানে একটা ট্রিম করে দিব, এখানে আর এখানে ট্রিম করে দিব। টিআর এন্টার। আপনি চাইলে এই যে আমার ওয়ালের ভিতরে কিন্তু কোনো লাইন থাকবে না, তাই না? আমরা এগুলাকে ট্রিম করে দিব পরবর্তীতে। তারপর আমি এখন ডাইরেক্ট যে ট্রিম করে দিলাম, এখানে একটা ট্রিম করলাম, এটাও ট্রিম করে দিলাম, ঠিক আছে? তার মানে এই যে ওয়ালের মধ্যে আমি কি করে নিছি, ওয়াশরুমের অংশটাকে ট্রিম করে শুধু ওই লাইনটাকে আলাদা করে নিছি। এখন ওইটাকে অফসেট করবো শুধুমাত্র, কতটুকু অফসেট? 10 ফিট। ও এন্টার, চোখে অ্যাক্টিভ করলাম, সিলেক্ট করে 10 ফিট এন্টার, এরপর সিলেক্ট করে নিচের দিকে এসে 5 এন্টার, তাই না? 4/10, এখানে যে 4 ফিট/10 ফিট দেন, এইদিকে 4 ফিট, এদিকে 10 ফিট, ঠিক আছে? হ্যাঁ, মাস্টার বেড যে এখানে এখানে ট্রিম করেন একটা, এই যে এখানে ট্রিম করেন একটা, আগে আমরা এই এতটুকু তো করছেন, হ্যাঁ হ্যাঁ। এরপরে আমি কি করছি, এই যে এই জায়গাটা হচ্ছে মাস্টার বেডের জায়গা, তাহলে আমি এই জায়গায় একটা ট্রিম করে নিছি, টিআর এন্টার। এই যে দুইটা ওয়াল যেখানে মিলছে এই জায়গায়, এই ওয়াল বরাবর আমি এখানে ট্রিম করে দিছি, ঠিক আছে? তার মানে এটা বেডরুমের জন্য জায়গা হয়ে গেছে। এখন এরপরে এইটাকে অফসেট করব, এই লাইনটাকে অফসেট করব, ঠিক আছে? আপনি চাইলে এখানে ট্রিম করে নিতে পারেন, তাহলে ওই লাইনটা পরবর্তীতে ট্রিম করতে হবে এক্সট্রা, তাই না? আর কোনটা ট্রিম করতে হবে? তো ট্রিম করলে না একসাথে হবে না, এই জন্য তো ট্রিম করছে আগে। ওই দুই লাইন যেখানে কানেক্ট হয়েছে ওইখানে মাঝখানে ট্রিম করে দিছি। লাগলে কোনো সুবিধা হয়তো কিনা আমরা একটু দেখতে পারি, যদি এই ওয়ালটা আর এই ওয়ালটা সেম সেম থাকে, দেন ওয়ালটা সেম সেম আছে না, আমি রাখতে পারতাম, কিন্তু তারপর আমি রাখি নাই, ঠিক আছে? আমি যদি পুরো এই পুরাটাকে অফসেট করতাম এটাও পেয়ে যেতাম, তাহলে আমি পাইলেও আমি যদি আপাতত ঝামেলা না হওয়ার জন্য উপরে ট্রিম করে ওটা করে করছি, ঠিক আছে? তো আপাতত শিকার পার্সপেক্টিভ আপনি এটা করতেই পারেন। ওকে, এতটুকু করছেন কিনা দেখেন। এখন এটা করার পরে দুটা যে 10 ফিট, তারপর 5 ইঞ্চি, তারপর 4 ফিট, তারপর 5 ইঞ্চি, এরপর এখানে এসে ট্রিম করে দিছি বাথরুমের এই জায়গায় উপরের দিকে এসে, এই জায়গায় ট্রিম করে ওইটাকে 10 ফিট আর 5 ইঞ্চি অফসেট করছি। করছেন? এটা এতটুকু করেন, সাথে সাথে করি আমরা, সমস্যা নেই। আমি কিন্তু আমার এটাকে উপরে নিয়ে গেছি, যেটা আমার নিচে কিছু আসে। অনেকে এটা একটু প্রবলেম মনে হইতে পারে, এরকম থাকলে যখন কোন একটা কমান্ডে ঢুকি আমরা কোন একটা কাজ করতে থাকি, এখানে লেখাগুলো আসতে থাকে, তাই না? 2টা লাইন 3টা লাইন, মিনিমাম 3টা লাইন আসে। হ্যাঁ, এটার একটা সেটিংস আছে, আপনি চাইলে এটা থাকলে একটা সুবিধা, ওই যে আমি রেডিয়াস 0 ছিল দেখতে পাচ্ছিলাম না, ওটা থাকার কারণে কিন্তু দেখতে পাচ্ছিলাম। তো ওটা যদি এখানে আমার 2টা লাইন দেখাচ্ছে, আপনাদের হয়তো 3টা লাইন দেখাতে পারে, আর এটা ডিফল্ট অবস্থায় 3টা লাইন দেখায়। এটা সেটিংস আছে, দেখেন কোথায়, এই যে এটাতে ক্লিক করেন, কমান্ড লাইনে এটাতে ক্লিক করলে যে ইন লাইন অফ প্রম্পট হিস্টোরি পাইছেন, এটাতে ক্লিক করেন। ক্লিক করার পর আপনার ওখানে ডায়লগ কত দেখাচ্ছে, তার মানে 3টা লাইন আসবে। এখন আপনি 2 করে দেন, 1 করে দেন, 1 করে দিলে 1 লিখে এন্টার করেন। এখন থেকে পরবর্তীতে যখন আপনি ক্লিক করবেন, কোনো কাজ করবেন, তখন ওই যে একটা লাইনের বেশি আর আসবে না, ঠিক আছে? এখন কোনো লাইন না থাকলে একটা অসুবিধা, আবার ওই যে কি বললাম, যে আপনি কিছু ইনফরমেশন পাবেন, আর আপনি যদি কোনো কিছু না চান 0 করে দিবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? ওটা ওভাবে কমানো যায়। আপনি যদি এটাতে ক্লিক করেন, এই যে এটাতে ক্লিক করলে দেখবেন আপনার সকল হিস্টোরি দেখাবে, আপনি যা যা কাজ করছেন এতক্ষণ সব হিস্টোরি এখানে আছে। ওই যে লাইনগুলো আসছে আর কি, লাইনগুলো তার হিস্ট্রিতে ঢুকতেছে, দেখছেন? তাই এইটা হচ্ছে ওইভাবে আপনি কি করতে পারেন। এখন আমি যে এখানে ক্লিক করলাম, লাইন অফ প্রম্পট হিস্টোরি, এখানে আমি 1 রাখলে 1 রাখবেন, 1 রাখলে হয় আর কি ম্যাক্সিমাম, কিন্তু আমরা একটা পর্যন্ত থাকতে পারি। আপনি 0 করে দিলে 0 হয়ে যাবে, তখন কি আর কোনো কিছুই দেখাবে না, ঠিক আছে? ওকে,
তাহলে অফসেট করছেন, দেখেন এখানে আমরা 10 ফিট তারপর 5 ইঞ্চি করলাম। ওকে, এরপরে এখানে এখানে আমাকে কি করতে হবে, দেখেন এই জায়গায় অ্যাকচুয়ালি আমি এই জায়গায় এতে এটা এই ওয়ালটা তো এই পর্যন্ত একদম পুরা চলে আসবে, তাই না? পুরা চলে আসবে, তাহলে আমরা এটা এখানে এক্সটেন্ড করে দিতে পারি। এটা তো অর্ধেক পর্যন্ত আসছে, তো ওয়াশরুমটা পুরা পর্যন্ত, তাহলে এক্সটেন্ড শর্টকাট কি ইএক্স, ইএক্স লিখে এন্টার করলাম। এটাকে এখানে আমি এখন কাটিং এর বাউন্ডারি এখানে আগে যেহেতু কম, আমি একবার সিলেক্ট করলে একবার বাড়লো, আরেকবার সিলেক্ট করলাম দুইবার বাড়লো, আরেকবার সিলেক্ট করলাম তিনবার বাড়লো। ঠিক আছে, করতে পারেন দুই তিনবারের জন্য আমি আবার বাউন্ডারি করবো, এত ঝামেলা যাচ্ছি না আর কি। ঠিক আছে না, এটাকে এক্সটেন্ড করে দিলাম। এরপরে এখানে আমাকে ট্রিম করতে হবে, মনে আছে তো? এই ওয়ালটা, এই জায়গায় ওয়ালটা আমাকে ট্রিম করতে হবে, তাই না? তাহলে এক্সটেন্ড কমান্ডে থাকা অবস্থায় ট্রিম করতে হলে কি করতে হবে, শিফট, এই যে কিবোর্ডে শিফট চেপে রাখলাম, এটাকে ট্রিম করলাম। এটাকে কি ট্রিম করতে পারবো? কেন? ওই যে পুরাটা চলে যাচ্ছে, তাহলে কি করতে হবে, আগে রেফারেন্স লাগবে। রেফারেন্স লাগার জন্য এটাকে আগে এক্সটেন্ড করে দিব। ঠিক আছে, দেন এই লাইনটাকে এক্সটেন্ড করে দিচ্ছি, তারপর শিফট চেপে এটাকে ট্রিম করে দিচ্ছি। একটা কমান্ডে থেকে আমরা এদিক ওদিক করতেছি, আমি কি করছি একটু আবার রিপিট করে দেখেন, কারো যদি প্রবলেম থাকে। এই যে আমি আমার ছিল এতটুকুতে, তাই না? এতটুকুতে আমি আসি। এখন আমার দরকার হচ্ছে এই লাইনটা এই পর্যন্ত আসবে, কেন? কারণ আমার ড্রয়িং এর এই ওয়ালটা একদম ওয়াশরুম পর্যন্ত পুরো এই পর্যন্ত আসছে, তাহলে আমাকে এখানে এক্সটেন্ড করতে হবে, এই জায়গায় এই ওয়ালগুলোকে এক্সটেন্ড করতে হবে, আর এই ওয়ালটাকে এই জায়গায় ট্রিম করতে হবে। হ্যাঁ, তাহলে এই কাজটা আমি এখানে করতেছি জাস্ট। আমি প্রথমে এক্সটেন্ড কমান্ডে ঢুকছি, যেটা আমাকে প্রথমে এক্সটেন্ড করতে হচ্ছে, এক্স লিখে এন্টার করলাম। এরপর এই লাইনটাকে দেখেন একবার ক্লিক করলে একবার এক্সটেন্ড হচ্ছে, তাহলে আমি যদি এখানে ক্লিক করে এরকম একটা লাইন, এটাকে বলে ফ্যান্সিং লাইন, তাহলে একসাথে দুইটা এক্সটেন্ড হবে। ঠিক আছে, আমি সেজন্য একবার ক্লিক করলাম, একবার আসছে, আবার ক্লিক করে আবার আসলে আর ক্লিক করলাম, দুইবার আসছে, আবার ক্লিক করে আবার এসে ক্লিক করলাম, তাহলে কি এখানে এসে পর্যন্ত এসে গেছে। ওকে, এখন আমি বলছি এই অংশটা আমি ট্রিম করব, তাহলে ট্রিম করতে হলে এক্সটেন্ড কমান্ডে থাকা অবস্থায় ট্রিম করতে হলে কি করতে হবে, শিফট চেপে দিব, ট্রিম করলাম। ওকে, এখন এটাকে আমি ট্রিম করতে পারতেছি না, দেখেন কেন? এটার এদিকে রেফারেন্স নাই, তাহলে রেফারেন্স পাওয়ার জন্য কি করতে হবে, আগে এটাকে এক্সটেন্ড করে দিবেন। ঠিক আছে, তারপর শিফট চেপে ট্রিম করে দিলাম, তাই না? খেয়াল করেন এদিকে আমার দিকে জুম করার সময়, এই দেখেন আমি মাউসটা যেখানে, সেই জায়গায় মাউস যেখানে জুম করতে চান সেখানে এনে মাউসটা ঘোরাবেন, তাহলে কি জুম হবে। আবার মাউস যদি আমি এখানে নিয়ে আসি, দেখেন জুম আউট করলে ওই ড্রয়িং গুলো ওইদিকে চলে আসবে, জুম আউট করতেছি ওইদিকে চলে আসতেছে, তার মানে কি ওই বরাবর ছোট হচ্ছে। ঠিক আছে, এখন অনেকে এরকম প্রবলেম হচ্ছে যে এদিকে আনতে ওইদিকে প্রবলেম হচ্ছে। এটা আরেকটা কমান্ড আছে, প্যান কমান্ড। প্যান কমান্ড দেখাইছে, দেখেন সাপোজ এটা উপরের দিকে আছে, এটাকে আমি এদিকে আনতে চাচ্ছি কোনো জুম করা ছাড়া, কি করবেন, প্যান কমান্ডের একটা কমান্ড আছে, পি লিখে এন্টার করতে হবে। আমি সেখানে যাব না, মাউসের যে চাকাটা আছে না, সে দেখেন এই চাকাটাকে যদি চেপে ধরে একটা হাত আসবে, হাত আসে যেখানে চেপে ধরছেন ওই অবস্থায় চেপে ধরে এটাকে নিয়ে আসতে পারেন, এটাকে বলে প্যান করা। ঠিক আছে, দেন ওই যে এখানে আছে, আমি এটাকে এদিকে আনতে চাচ্ছি, তাহলে মাউসটা ওখানে এনে চাকাটাকে চেপে ধরছি, তাহলে প্যান কমান্ড অ্যাক্টিভ হয়ে গেছে। চেপে রাখতে হবে, এই অবস্থায় মাউসটাকে সরাই দিয়ে এসে এখানে রেখে ছেড়ে দিছি। আর যেখানে জুম করবেন মাউসটা সেখানে আনবেন, তারপর জুম করবেন। ঠিক আছে, জুমের আপনাকে প্র্যাকটিসে খুব বেশি কি হয়ে যেতে হবে, মানে পারফেক্ট হয়ে যাবে। জুম দিয়ে আপনি সব আমি প্যান করে করে আর করা যাবে না, তাই না? আমি দেখবেন যে ওখানে চলে গেলে কি করে, ওখানে চলে গেছে, এটাকে এখানে আনার জন্য মাউসটা এখানে নিয়ে আসছি, এদিকে নিয়ে আসছি, তারপর মাউস এখানে আসছে, জুম করতেছে, তাই না? আমার প্যান করা লাগছে, তাহলে আমি মাউসের চাকাটা জুম করে যদি আনতে পারি খুব ইজিলি, তাহলে আমার প্যান করার তো দরকার পড়বে না। ঠিক আছে, এই জন্য জুম করার সময় খেয়াল রাখবেন, জুম ইন জুম আউট করার সময় খেয়াল রাখবেন আপনার মাউসের পয়েন্টারটা কোথায় আছে। যেখানে জুম করতে চাইলে, যেখানে জুম করতে চান মাউস সেখানে আনবেন। ঠিক আছে, আর জুম আউট করতে চাইলে যে জায়গায় জুম আউট করতে চান মাউস সেখানে রেখে জুম আউট করবেন। ঠিক আছে, অনেকে এটা প্রবলেম হচ্ছে, হয়তো আপনার এখানে আছে, আমি জুম করতে বলতেছি, আপনি মাউস রাখছেন এখানে, মাউস রাখছেন এখানে, তখন জুম হচ্ছে তাদের ওরা উপরের দিকে চলে যাচ্ছে, কেন? মাউস যেখানে সেই জায়গাটা কিছু বড় করতেছে, তাহলে আপনার অন্যগুলা কি দূরে চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে মাউসের পয়েন্টারটা দিয়ে আপনাকে জুম ইন জুম আউট কন্ট্রোল করতে হবে। ক্লিয়ার? পারবেন তো নাকি এতটুকু? আচ্ছা, আমি আমি আরেক একটা জিনিস দেখাই দিই, তাহলে আপনারা বাসায় প্র্যাকটিস করতে সুবিধা। দেখেন এখানে এই প্রজেক্টটাতে এরপরে এসে একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে কি আমরা সিঁড়ি ঘরের জন্য এখান থেকে সোজা এদিকে আবার 1.5 ফিট বের হয়েছে। ঠিক আছে, কয় ফিট বের হয়েছে, মানে এখানে দেখেন এই যে 2 ফিট যেটা ছেড়ে দিছিলাম, এটা 2 ফিট পর্যন্ত এখানে চলে আসছে। এরপরে আবার এই ওয়ালটা 6 ইঞ্চি ভিতরে আছে, তার মানে এই জায়গা থেকে
এই যে ভিতরে যে জায়গাটা সেটা এতটুকু জায়গাটা 1.5 ফিট আছে, মানে 18 ইঞ্চি। 2 ফিট ছাড়ছে, আবার 18 ইঞ্চি কি মেক করছে, নিয়ে নিছে আর কি, তাই না? তারপরে আবার জায়গা উপরে, যেহেতু ছাদের এটা উপরে, এই পাশে দেখেন, এই পাশের লাইনটা কি সোজা আছে? নাই। এ পাশে কি করছে আমরা, এ পাশে 1.5 ফিট বের হয় নাই, এখান থেকে আমরা এখান থেকে এই পর্যন্ত 1 ফিট বের হয়েছে, ঠিক আছে? ওইরকমই হওয়ার কথা, মানে যদি ইয়া না হয় আর কি, ঠিক আছে? তাহলে এটা কিভাবে করব এটা একটু দেখে নেন, তাহলে বাকিগুলো আপনার বুঝতে সুবিধা হবে। আবার এই যে কিচেনটা দেখেন, কিচেনটা কিন্তু আগের জায়গায় আছে, তাই না? আবার এই মাস্টার বেডের জন্য 1 ফিট বের হয়েছে, ঠিক আছে? এটা কিভাবে করবেন সেটা একটু দেখে বাসায় প্র্যাকটিস করলে আপনারা পারবেন। দেখেন আমরা তো এই পর্যন্ত আসছি, তাই না? এরপর আমি এই জায়গায় একটা ট্রিম করে দিচ্ছি, ঠিক আছে? এরপরে আমার এগুলা তো থাকবে না, এখানে তো সিঁড়িঘর, তাই না? ওয়াশরুমের এখানে কি এগুলো আছে? যে ওয়াশরুমের পরে তো কোথায়, এই যে এখানে, এটা তো এদিকে কন্টিনিউয়াস নাই, আমার এখান থেকে যখন এখানে আসবে তখন এই ওয়ার্ডটা পাবো। তাহলে এই জায়গায় আমি এই এক্সট্রা লাইনগুলো ট্রিম করে দিচ্ছি আর কি। আর এদিকে এদিকে কি করছি, এদিকে লাইনটাকে একটু আলাদা করে নিছি, মানে ওই বাথরুম পর্যন্ত আর এদিকে এটা পর্যন্ত, ক্লিয়ার? আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখি, আমাদের এখানে কিন্তু এই যে এই ওয়ালটা কয় ফিট দূরে? 8 ফিট 10 ইঞ্চি। তাহলে আমার এই ওয়ালটাকে এখান থেকে একটা অফসেট করতে পারি আমরা, সেটাও করে নিই। তাহলে আমরা পরবর্তীতে যখন বাইরের দিকে নেবো সেটা সুবিধা। ওয়ানটা শোক অ্যাক্টিভ করলাম, এটাকে সিলেক্ট করে 8 ফিট 10 এন্টার। এরপর এটাকে সিলেক্ট করে 5 ইঞ্চি ওয়াল, ওকে করছেন? এখন আমি কি বলছি, আচ্ছা এটা শেষ করেন তারপর আমি একটা হচ্ছে যে কিচেনের এই এখানে, আরেকটা হচ্ছে এই যে সিঁড়িঘরের যে ওয়ালটা আসছে এখানে, কেন আমার এটা বাইরের দিকে নিতে হবে, তাই না? তাহলে এখানে ট্রিম করে নিয়ে একটা চেয়ার এন্টার, এই যে এই জায়গায় একটা ট্রিম করে দিলাম, ওকে? আপনি চাইলে সাথে সাথে এগুলো করে দিতে পারেন, পাশে যেগুলো আছে, তাই না? এগুলো পরবর্তীতে একটা কমান্ড দিয়ে আমি খুব ইজিলি ট্রিম করতে পারবো, সেজন্য এগুলাকে করতে নিষেধ বা করতেছি না এখন। বাকি এগুলাকে দেখেন কোথায় করছে ট্রিম, এই যে কিচেন, এই যে বাথরুম, এটার এখানে একটা ট্রিম করছি, তাই না? তারপর এই যে সিঁড়িঘরেটার এই জায়গায় একটা ট্রিম করছি, ক্লিয়ার? তাহলে কেন ট্রিম করছি, কারণ এটাকে আমার বাইরের দিকে অফসেট করতে হবে। তাহলে কি বাইরের দিকে কিভাবে অফসেট করব, অফসেটের শর্টকাট কি, ও এন্টার, শোকে অ্যাক্টিভ করলাম। এদিকে কতটুকু বাইরে আসবো বলছিলাম, 1 ফিট, তাই না? এই পাশে তাহলে 12 ইঞ্চি এন্টার করলাম। এরপর ওয়ালটা হবে কয় ইঞ্চি, 5 ইঞ্চি বাইরের দিকে, ভিতরে 1 ফিট নিলে ওয়ালটা 5 ইঞ্চি আরো বাইরের দিকে আসছে, তাই না? সেটাই ধরে নিলাম, ওকে? দেন আমি দুটা লাইন এক্সট্রা পাইছি। এরপরে এই পাশে কয় ফিট দেখাবো বলছিলাম প্রথমে, 1.5 ফিট, কিসের জন্য, সিঁড়ি ঘরের জন্য। দেখেন প্রথমে বের হয়েছে 1.5 ফিট 18 ইঞ্চি, এরপর ওয়াল বের হলাম 5 ইঞ্চি, ওকে? এতটুকু দুই দিকে বের করা, আরো কিছু কাজ আছে, সেটা আমরা একটা একটা উপরেরটা শেষ করে করে নিচের দিকে আসবো আর কি, ওকে? এই যে এটা বের করছি কেন, এইটার কারণের জন্য। দেখেন এই যে এখানে এই যে সিঁড়িঘর, ঠিক আছে? আমার ওয়াল তো এই পর্যন্ত, ওয়ালগুলো আছে এখানে, তাই না? তাহলে আমি বলছি এখান থেকে এই জায়গায় অ্যাকচুয়ালি 1.5 ফিট বা 1 ফিট এটা এরকম হওয়ার কথা। আমার যেহেতু মাপটা দেয়া নাই সেজন্য আমি 1.5 ফিটই ধরে নিলাম, ঠিক আছে? একটু বড় আসবে আর কি আমার রুম সাইজ, সমস্যা নাই। তাহলে এখান থেকে ধরে নিলাম যে, সরি ভিতর থেকে ধরছি আমি, ভিতরের ওয়ালটা, এই যে ভিতরের ওয়াল থেকে এই ভিতরের ওয়ালটা আমি বলছি 1.5 ফিট 18 ইঞ্চি বাইরে আসবো, ঠিক আছে? বুঝতে পারছেন নাকি? সিঁড়িঘরটা আমি একটু বড় ইয়া করে দিন। এরপরে এখানে ওয়াল আছে, এখানে আমার এখান থেকে এই ওয়ালটা আমি বলছি, এখান থেকে ভিতরের ওয়ালটা কয় ফিট, 12 ইঞ্চি বাইরে আসছে। তাহলে আমাকে বাইরে 12 ইঞ্চি বাইরে আনতে হবে না? ভিতর থেকে ভিতরে, হ্যাঁ ভিতর থেকে, আমি তো ওইভাবে বলছি ভিতর থেকে ভিতরে, এই জন্য ওয়ালটা 5 ইঞ্চি বাইরের দিকে দিছি। তো এই যে ট্রিম, এখানে একটা ট্রিম করছেন, এখানে ট্রিম করছেন, হ্যাঁ হ্যাঁ, তারপর অফসেট করে দেন, ওই লাইনটাকে অফসেট করে দেন। এই যে এই লাইনটা থেকে 18 ইঞ্চি, এই লাইনটাকে 18 ইঞ্চি অফসেট করলে এখানে আসবে, এটা আসবে, ঠিক আছে? এরপর ওই লাইনটাকে অফসেট করবেন 5 ইঞ্চি, লাইনটা বাইর করছি। তাহলে আমার এখানে সিঁড়িঘরের মাপ কতটুকু সেটা আমার জানা আছে, কতটুকু জানা আছে,
এই সিঁড়িঘর 9 ফিট 6 ইঞ্চি, তাই না? তাহলে এটা এখন এই ওয়ালটাকে অফসেট করে, ও এন্টার, শোক অ্যাক্টিভ করলাম, এই যে ওয়াল এই লাইনটাকে সিলেক্ট করে 9 ফিট 6 ইঞ্চি মেবি, তাই না? 9 ফিট 6 এন্টার। এরপর এটাকে সিলেক্ট করে 5 ইঞ্চি এন্টার। 9 ফিট 6, এই যে সিঁড়িঘরটা 9 ফিট 6, 9 ফিট 6 আছে, ঠিক আছে? আমি সিঁড়িঘরের কাজটা মানে সিঁড়িঘরের জায়গাটা নিয়ে নিচ্ছি এখন, অফসেট করছি, আর এটাকে এদিকে বাইরের দিকে এক্সটেন্ড করতে হবে, তাই না? হ্যাঁ, অফসেট করছেন। হ্যাঁ, এখন দেখেন এখানে আমরা কি করব, ওই যে ফিলেটকে কাজে লাগাবো খুব ইজিলি। এই এটা এটা এপাশে 1 ফিট আর কি, এই যে এখানে ট্রিম করে এটা 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 তো বের করে নিতে আগের লাইনটা, এটা এটা যে লাইন যে লাইন যেটা আছে এটাকে 18 ইঞ্চি অফসেট করছি, অফসেট করেন ভিতর থেকে ভিতরে, যে আমি ভিতরের লাইনটাকে ভিতর থেকে ভিতরে মাপ 18 ইঞ্চি বলছি, তাহলে ওয়ালটা 5 ইঞ্চি বাইরে যাবে, তাহলে 18 ইঞ্চি ক্লিয়ার পাবো, বুঝলেন নাই? এই যে এই লাইনটাকে এই যে এখানে ট্রিম করছি না, এই ট্রিম করছি এই কারণে এই লাইনটাকে অফসেট করছি এখানে 18 ইঞ্চিতে, তারপরে বাইরের দিকে 5 ইঞ্চি অফসেট করছি। ঠিক সেম কাজ করছি এখানে, এই যে ভিতরের লাইনটাকে এখানে ট্রিম করে ভিতরের লাইনটা 1 ফিট অফসেট করছি, 5 ইঞ্চি বাইরের দিকে অফসেট করছি, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন এই যে সিঁড়িঘরের এই জায়গাটা বানানোর জন্য আমি ফিলেট কমান্ডকে কাজে লাগাতে পারি খুব ইজিলি। এটা কেন? কারণ এখান থেকে আমি এটাকে এখানে কর্নার সৃষ্টি করে দিব, এখান থেকে এটাকে কর্নার সৃষ্টি করে দিব, এখান থেকে এটাকে এখানে কর্নার সৃষ্টি করব, এখান থেকে এখানে কর্নার সৃষ্টি করব, তাই না? তাহলে ফিলেট কমান্ডের শর্টকাট কি? এফ এন্টার। এফ এন্টার করে যেহেতু একাধিক করতে হবে, তাহলে কি কাকে অ্যাক্টিভ করব? মাল্টিপলকে অ্যাক্টিভ করলাম। তারপরে এই লাইনের সাথে শিফট চেপে রাখবেন, এখানে আপনার ওই আমি যেহেতু জিরো করে দিছি লাইন, আমার আর রেডিয়াস কত আছে দেখতে পাচ্ছেন না, তাই না? তাহলে শিফট চেপে রাখবো, বাইরের লাইনের সাথে বাইরের লাইন, ভিতরের লাইনের সাথে ভিতরের লাইন, ঠিক আছে? ঠিক সেম এই পাশে ভিতরের লাইনের সাথে ভিতরের লাইন, বাইরের লাইনের সাথে বাইরের লাইন, এই দিকে সব ট্রিম হয়ে গেছে, এটা কানেক্ট হয়ে গেছে, ওকে? আচ্ছা, এখানে আমার কি করতে হবে এখন, এই জায়গায় যদি আমি কি করতে চাই, ফিলেট করতে চাই, এখানে যদি কেউ ফিলেট করেন দেখেন, তাহলে ওই যে অংশটা চলে যাচ্ছে, তাই না? সেটা করা যাবে না, সেজন্য এখানে আমাকে ট্রিম করতে হবে। এই জায়গাটা এখন আমি ট্রিম করে বাদ দিয়ে দিব, টিআর এন্টার। এটা আমার এখন লাগতেছে না, ট্রিম করে দেবো। সিঁড়িঘরের ভিতরের ওয়াল, ভিতরের অংশের ওয়ালটা আমি ট্রিম করে দিছি, ক্লিয়ার? ঠিক সেম কাজ আপনি এখানে করতে পারেন, ফিলেট করতে পারেন। এখানে একটা জিনিস খেয়াল করি, আমার এই রুমটা কিন্তু পুরাটাই একদম চলে আসছে সোজা, তাহলে আমার ভিতরে এই লাইনগুলো আর লাগতেছে না, এই লাইনটা লাগবে না, তাই তো নাকি? এই লাইনটা আমি একটু ট্রিম করে ডিলিট করার আগে একটু সিলেক্ট করে দিই, সিঁড়িঘরের ভিতরে লাইনটা থাকবে না, এগুলা ট্রিম করে দিছি। আর এখানে সিলেক্ট করে কানেক্ট কর্নার সৃষ্টি করছি, সিলেক্ট করে কর্নার সৃষ্টি করছি, সিলেক্ট করছেন? হ্যাঁ, এদিকেরটা সিলেক্ট করে নিতে পারেন, এফ এন্টার, এম এন্টার, এটার সাথে শিফট চেপে এই লাইনের বাইরের লাইনের, এটার সাথে এই লাইনের, ওকে? এখন এই জায়গাটা আমরা ট্রিম করে দেন আগে, এটা এটা, আচ্ছা আমি এইদিকে এখন 1 ফিট বাইরে চলে আসছে, ওকে? সিলেক্ট করে পুরো লাইনটা আমি ট্রিম করে দিছি। আর কিচেনের কিন্তু আগের লাইনে আছে, কিচেন কিন্তু কোন লাইনে আছে? ওই যে আগের এটাতেই আছে, এই বরাবরই আছে, তাহলে কিচেনের জন্য কতটুকু মাপ আমি এখানে ট্রিম করে দিব, কোনটা? এটা? হ্যাঁ, আচ্ছা কিচেন এখন এখানে এখানে ইয়া করছেন, ট্রিম করছেন, তো এখানে কিচেন কোনটা? এটা? এটা তো ওয়াশ, এটা তো স্টেয়ার রুম, স্টেয়ার, এই যে স্টেয়ার 9 ফিট 6 ইঞ্চি, এটা স্টেয়ার। তার আগে আমি সিঁড়িঘরের জায়গাটা একটু ঠিক করে নিতে পারি, সিঁড়িঘরের মাপ কতটুকু দেওয়া আছে? 13 ফিট 4 ইঞ্চি, তাহলে 13 ফিট 4 ইঞ্চি অফসেট করে দিব, তাকে ও এন্টার, চোখ অ্যাক্টিভ করলাম, এই যে ভিতরের লাইনটা, তাই না? 13 ফিট 4 এন্টার। এরপর এটাকে সিলেক্ট করে বাইরে এদিকে এনে 5 এন্টার, ঠিক আছে? এটা অবশ্যই একটু বাড়তে আসবে, তো এটাকে আমরা কানেক্ট করবো আর কি এখন।
হ্যাঁ অবশ্যই এদিকে। রুমের সাইজ তো হচ্ছে ভিতর থেকে ভিতরে, তাহলে ওয়ালের 5 ইঞ্চি তো এদিকে আসবে। 13 ফিট 4। এখান থেকে ওই যে বাইরে যেটা আছে ভিতরের ওয়ালটা, কিন্তু এই যে ভিতরের ওয়ালটা, বাইরের ওয়ালের ভিতরের লাইনটা, ঠিক আছে। হ্যাঁ এখানে আপনি দিয়ে করেন, যেভাবে করেন দিলে ওই লাইন থেকে, ওই যে ছাড়াও করা যায়, এটা আমি গত ক্লাসে দেখেছি। প্রথমে 13 ফিট 4 দিয়ে করতে পারেন, তারপর আবার 5 ইঞ্চির জন্য আবার 5 এন্টার করতে হবে। দিয়ে হইলে কি আপনি লাইনটা নিয়ে গেলেন, পরে ভ্যালু দিলেন, এটা হচ্ছে সুবিধা। আচ্ছা এখন এদেরকে কিভাবে কানেক্ট করবো? সিলেক্ট করলে খুব ইজিলি করতে পারি, তাই না? এই জন্য আমি সিলেক্ট কমান্ডটা দেখছিলাম, এফ এন্টার, এম এন্টার। এই লাইনের সাথে শিফট চেপে করবেন যাতে প্র্যাকটিসে থাকে, এই লাইনের সাথে এই লাইনের। এরপর এই ভিতরের লাইনের সাথে ভিতরের লাইন, বাইরের লাইনের সাথে বাইরের লাইন। এই সিলেক্ট কমান্ডটা এখানে খুব দেখছেন, খুব আমাকে ইজি করতেছে কাজ। আর এটাকে কি করে দিবেন? ওই পর্যন্ত এক্সটেন্ড করে দিতে হবে, তাই না? এই যে ওয়াল, এই ওয়ালটা এসে সোজা এখানে এসে মিলে গেছে, তাই না? তাহলে এই যে এটা তো অর্ধেক আছে, যেটা আমি এখান থেকে অফসেট করছিলাম, সেই জন্য এটাকে এক্সটেন্ড করে দিবেন, সেন্টার করে এই দুইটা লাইনকে এক্সটেন্ড করে দিবেন। তাহলে আমার অংশ ওই দিকের অংশটা হয়ে গেছে। এরপর বাকি কাজগুলা বাছাই করবেন, যে কি করবেন। এখান থেকে এখানে কিচেন 5 ফিট 4, ঠিক আছে। আপনারা একটা পেন ড্রাইভ কিনবেন, পেন ড্রাইভ কিনলে সুবিধা, যদি ল্যাপটপ যেহেতু এখানে আনতেছেন না, পেন ড্রাইভ নিয়ে আসবেন, তাহলে এখানে যে কাজ করবেন ওটা বাসায় নিয়ে যেতে পারবেন, এরপরে ওখানে কন্টিনিউ করতে পারবেন, অথবা বাসায় গিয়ে আবার প্রথম থেকে করবেন, ঠিক আছে। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে আপনি যতই, আমি এটা গ্যারান্টি দিতে পারি, এখানে যেভাবে শিখায় আমরা বা আমি, এটা চিটাঙে আপনি আর কোথাও শিখতে পারবেন, কিন্তু এটা এত কিছু শিখবেন যেটা প্র্যাকটিস না করলে আপনি কি বলবেন না, জানেন। প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, প্রত্যেকদিন এমন এমন কিছু জিনিস শিখে ফেলবো, সেটা প্র্যাকটিস না করলে অন্য জিনিস ভুলে যাবেন। ডেইলি প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, ঠিক আছে। আজকে আমি এতটুকু তো শেষ করি আপাতত। আপনারা পরবর্তীতে এগুলা এদিক ওদিক অফসেট আমি দিয়ে দিব, আবার করে শেয়ার করে দিব।